হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের নতুন আরেকটি লেকচারে। তো আজকে হচ্ছে আমরা কমপ্লিট করব তাপগতিবিদ্যার লেকচার নাম্বার 3। আর আজকে হচ্ছে আমাদের লেকচার টপিক তাপগতীয় প্রক্রিয়াগুলোর বিস্তারিত। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে বলছিলাম যে আমাদের হচ্ছে টোটাল 4টা তাপগতীয় প্রক্রিয়া আছে। তো একটা ক্লাসে হয়তো আমরা সবগুলা প্রক্রিয়া দেখতে পারবো না বা দেখা সম্ভব না। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা মেনলি দেখব সমচাপ প্রক্রিয়া ও সমায়তন প্রক্রিয়া, এবং এই দুইটা প্রক্রিয়ার সাথে রিলেটেড দুইটা টার্ম সিপি এবং হচ্ছে গিয়ে কি সিবি, এই দুইটা অংশ আমরা দেখব। তারপর হচ্ছে গিয়ে সিপি এবং সিবির মধ্যকার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা হচ্ছে আজকে আমরা কমপ্লিট করব, এবং হচ্ছে এই রিলেটেড কিছু মেথড হচ্ছে কি আমরা দেখতে চেষ্টা করব। তাহলে হচ্ছে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কোথায় যেন গিয়ে শেষ করছিলাম, আমরা হচ্ছে লাস্ট স্লাইডটা ছিল এরকম যে হচ্ছে আমাদের তাপগতীয় প্রক্রিয়াগুলোর বিস্তারিত জানতে হবে। আজকে আমরা এই জায়গাটা থেকে স্টার্ট করব। তো এই জায়গাটা থেকে স্টার্ট করলেও তোমাদের হচ্ছে গিয়ে আজকের ক্লাসে ছোটোখাটো দুইটা হচ্ছে গিয়ে ব্যাপার জানা থাকতে হবে, যেগুলো আসলে হচ্ছে আমরা কেমিস্ট্রিতে কমপ্লিট করা আছে, অথবা ফিজিক্স ফার্স্ট পেপার 10 অধ্যায় যেটা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই চ্যাপ্টারে হচ্ছে গিয়ে আমরা পড়ে আসছি। তো তোমাদের যদি এই ছোটো ব্যাপারগুলো না জানা থাকে বা একদমই ওই চ্যাপ্টারগুলো না পড়ে থাকো, তাহলে হচ্ছে গিয়ে আমি বলবো যে ওই পিবি এবং টি, ঠিক আছে, বা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ পিবি ইকুয়াল এনআরটি, এই পার্টটুকু শুধু হচ্ছে একটু দেখে আসতে পারো। আর যদি আগে থেকে কিছুটা হলেও পড়া থাকে, ঠিক আছে, বা পড়া না থাকলেও সমস্যা নেই, আমি ছোটোখাটো যে দুইটা অংশ লাগবে সেটা হচ্ছে আমি এখানে ছোটো করে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে তাপগতীয় যে চলক, তিনটা হচ্ছে আমাদের তাপগতীয় চলক পিবি এবং হচ্ছে গিয়ে টি, ঠিক আছে। তো আর আমাদের 4টা প্রক্রিয়া যে ছিল, সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, তারপর হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, এটা ছিল হচ্ছে আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়া। তো এই যে এই প্রক্রিয়াগুলো মিন করতেছে একটা প্রক্রিয়ায় একটা রাশি হচ্ছে আমাদের স্থির থাকে। আমি যদি বলি তোমাকে হচ্ছে গিয়ে কি সমচাপ প্রক্রিয়া, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের পি যেটা, এই পি রাশিটা স্থির থাকবে, ভলিউম এবং হচ্ছে টেম্পারেচারের মধ্যে কী হবে, একটা সম্পর্ক আমাদের তৈরি করতে হবে। তো এই সম্পর্কগুলো হচ্ছে গিয়ে কেমিস্ট্রি বা ফিজিক্স ফার্স্ট পেপারে আমাদের পড়ে আসছি। তো তারপরেও যদি আমি একটু বলি যে হচ্ছে গিয়ে তোমার যদি কোনো একটা অঙ্কে প্রয়োজন হয় ইনস্ট্যান্ট, তো তুমি তো এই ক্লাসটা থামিয়ে আর হচ্ছে গিয়ে ওই ক্লাস আবার দেখে আসবে না, ঠিক আছে। তো তোমাদের যাতে হচ্ছে কাজটা চলে যায় এরকমভাবে যদি আমি বলি, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের আদর্শ গ্যাস সমীকরণটা জানা থাকতে হবে। তো আদর্শ গ্যাস সমীকরণটা হচ্ছে তোমাদের পিবি ইকুয়াল এনআরটি। এখানে কোনটার কি পরিচয়? পি হচ্ছে প্রেশার, বি হচ্ছে ভলিউম, এন হচ্ছে গিয়ে মূল সংখ্যা, মানে সিলিন্ডারে যত মূল গ্যাস আছে বা যত পরিমাণ গ্যাস আছে, তারপর হচ্ছে আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, টি হচ্ছে আমাদের তাপমাত্রা। কোনটার একক কী হবে, আমরা হচ্ছে গিয়ে এটার দুইটা ভার্সন হচ্ছে গিয়ে পড়ে আসছি রসায়নে অথবা হচ্ছে গিয়ে ফিজিক্সে। দুইটা ভার্সন কী কী? একটা হচ্ছে গিয়ে আমাদের, একটা হচ্ছে আমাদের, তোমরা এটা লিখে নাও, আমি হচ্ছে এখানে লিখবো না। তোমার যদি প্রেশারটা পেস্কেল এককে কাউন্ট করো, তোর প্রেশারটা হচ্ছে কি তুমি কাউন্ট করলা পেস্কেল এককে, পেস্কেল, তাহলে ভলিউমটা মাস্ট হচ্ছে তোমার মিটার কিউব এককে আমাদের কাউন্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আর এর যে মানটা সেটা হবে তোমার 8.31, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের একটা ভার্সন। আর আরেকটা ভার্সন হচ্ছে তুমি যদি পেস্কেলটা হচ্ছে গিয়ে প্রেশারটা যেটা, এটা হচ্ছে এটিএম এককে কাউন্ট করো, তাহলে হচ্ছে অবশ্যই তোমার হচ্ছে কি বি যেটা, বিটা হচ্ছে তোমার লিটার এককে কাউন্ট করতে হবে। আর আমাদের আর যেটা তখন আরটা হবে তোমার 0.082, ঠিক আছে। এই দুইটা ব্যাপার আর কি আমাদের জানা থাকতে হবে আদর্শ গ্যাস সমীকরণের জন্য। আচ্ছা, এইটা যদি আমাদের জানা থাকে, এই দুইটা ব্যাপার যদি আমাদের জানা থাকে, তো এখন তোমাকে যদি বলা হয় কোনো একটা রাশি কোনো একটা মোমেন্টে স্থির, তাহলে বি এবং টি এর সম্পর্কটা কী হবে? তো আমরা এই ব্যাপারটাও কিন্তু এই যে পিবি ইকুয়াল এনআরটি সূত্র থেকে নিয়ে আসতে পারি। কীভাবে? ধরো হচ্ছে আমাদের একটা গ্যাস সিলিন্ডার ছিল, এখানে একটা গ্যাস সিলিন্ডার এখানে আছে। তো এটা আমি হচ্ছে এক্সপেরিমেন্ট করার একটা মোমেন্টে আমি দেখলাম হচ্ছে গিয়ে তার প্রেশার P1, ঠিক আছে, ভলিউম B1, তাপমাত্রা T1। তো এক্সপেরিমেন্ট করতে করতে অন্য একটা মোমেন্টে সেম পাত্র, আমি কিন্তু নতুন করে কোনো গ্যাস প্রবেশ করাই নেই বা হচ্ছে বের করে দেই নেই। তো অন্য একটা মোমেন্টে আমি পাইলাম হচ্ছে গিয়ে P2, B2 আর হচ্ছে তোমার T2, ঠিক আছে। এটা হচ্ছে আমি এরকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে একটা মোমেন্টে পাইছি। তো এটা যদি আমরা পেয়ে থাকি, তো যেহেতু আমি নতুন করে কোনো গ্যাস প্রবেশ করাই নাই আর আর্থ হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু চেঞ্জ হয় নাই, তো আমি বলতে পারি প্রথম যে অবস্থাটা, মানে দুইটা, এখান থেকে দুইটা ইকুয়েশন বানাতে পারি। একটা হচ্ছে গিয়ে P1 B1 সমান হচ্ছে হবে T1, অন্যটা হবে P2 B2 সমান হচ্ছে গিয়ে কি T2। আমরা যদি হচ্ছে গিয়ে একটা ইকুয়েশনকে অন্য একটা ইকুয়েশন দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা হচ্ছে গিয়ে ফাইনালি একটা সূত্র পাবো এরকম, যে P1 B1 বাই T1 সমান হচ্ছে তোমার P2 B2 বাই T2, ঠিক আছে। তো এখান থেকে মেইনলি হচ্ছে আমরা তিনটা চলকের একটা সুন্দর সম্পর্ক পেয়ে যাই।
তার মানে হচ্ছে মিন করতেছে যদি কখনো তোমাকে বলে যে সমচাপ, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে P1 আর P2 আর কি সমান হবে, মানে চাপ চেঞ্জ হয় নাই, ঠিক আছে, P1 এবং P2 সমান হবে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে ভলিউম এবং টেম্পারেচার যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে B1/T1 সমান হচ্ছে B2/T2। কখনো যদি তোমাকে বলা হয় সম আয়তন, তার মানে মিন করতেছে শুরুতে যে ভলিউম ছিল শেষেও কি সেম ভলিউম, তার মানে হচ্ছে কি ভলিউমটা চেঞ্জ হয় নাই, ভলিউম আমি হচ্ছে দুই জায়গায় বি লিখে কাটাকাটি করে ফেলতে পারবো। সেই ক্ষেত্রে সম্পর্কটা হবে P1/T1 সমান হচ্ছে P2/T2। কখনো যদি তোমাকে বলা হয় সমুষ্ণ বা হচ্ছে গিয়ে তাপমাত্রা স্থির, তো সেই ক্ষেত্রে T1 এবং T2 সমান হবে, আমরা কাটাকাটি করে P1 B1 সমান হচ্ছে P2 B2 করে ফেলে আমরা আর কি ম্যাথটা যে ম্যাথটা হচ্ছে কমপ্লিট করে ফেলতে পারবো। তো এইগুলো কেন বিস্তারিত দেখালাম না, কারণ আমরা তো হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে এইগুলোর বিস্তারিত আলোচনা নেই, হয়তো আমাদের অন্য একটা বড় অঙ্কের জন্য ছোটো একটু ক্যালকুলেশন করা লাগতে পারে এদের মধ্যে সম্পর্ক তৈরি করে, ঠিক আছে, ধরো হচ্ছে মূল সংখ্যা কখনো নির্ণয় করা লাগতে পারে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের জানা থাকতে হবে। আর এই যে তাপমাত্রা, যেটা তাপমাত্রার এককটা কিন্তু আমরা এই PV=nRT সূত্রের জন্য অলওয়েজ কেলভিন ইউজ করব, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি এনটা যেটা মূল সংখ্যা, আমরা হচ্ছে এই সূত্র থেকে অথবা যে কোনোভাবে নির্ণয় করে নিতে হবে, ঠিক আছে। মূল সংখ্যার সূত্র তো তোমাদের জানা আছে, এটা আমি একটু বলে দিই যদি তোমাদের আর কি না জানা থাকে এখন পর্যন্ত। তাহলে মূল সংখ্যা আসলে আমরা অনেকভাবে নির্ণয় করতে পারি। এটা হচ্ছে গিয়ে n, যেটাকে আমরা মূল সংখ্যা বলি। এটা হচ্ছে W/m, মানে তোমার একটা পাত্রে কত গ্রাম আছে, ঠিক আছে। আর নিচে হচ্ছে তোমার আণবিক ভর, দুইটা হচ্ছে গ্রাম এককে লিখবা। আর যদি তুমি উপরেরটাকে কেজি এককে লিখো, নিচেরটাকে হচ্ছে কেজি এককে লিখবা, কোনো সমস্যা নেই, ওকে। তারপরে হচ্ছে কি আমরা লিখতে পারি n/na, n হচ্ছে তোমার একটা পাত্রে কোনো একটা গ্যাসের কতগুলা অণু বা পরমাণু আছে, আর নিচে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা আমাদের মুখস্থ 6.023 × 10⁻23, ঠিক আছে। আচ্ছা, তো তোমার অণু সংখ্যা থাকলেও নির্ণয় করতে পারবা, ভর দেওয়া থাকলেও নির্ণয় করতে পারবা। আর এটা হচ্ছে তোমার ভলিউম বাই 22.4, ঠিক আছে। এটা হচ্ছে STP-তে যদি তোমাকে বলা হয় STP হচ্ছে তোমার প্রমাণ তাপমাত্রা এবং চাপে। তো এক্সট্রা করে আরেকটা কিছু লিখে ফেলতে পারো যে B/24.789, ঠিক আছে, সেটা যদি তোমাকে বলা হয় SATP-তে, ঠিক আছে। ওইটা একটু লিখে দিই আমি তোমাদের জন্য। তাহলে B/24.789, 24.789, ঠিক আছে। এটা কিন্তু ভলিউমটা যে ভলিউমটার একক হবে লিটার, ঠিক আছে, লিটার একক। যেহেতু আমরা হচ্ছে যে 22.4 লিটার এককে লিখতেছি, 24.789 লিটার এককে লিখতেছি। তার মানে এই ব্যাপারগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে হচ্ছে শুধুমাত্র আমাদের আজকের ক্লাসটা না, আমাদের হচ্ছে কি এই যে অংশগুলো যে পড়বো আমরা তাপগতীয় প্রক্রিয়াগুলো, ঠিক আছে, এইগুলো মোটামুটি আর কি ইজি হয়ে যাবে, মানে আমরা হচ্ছে ইজিলি ক্যাচ করতে পারবো, ঠিক আছে। আর এটা না জানা থাকলেও সমস্যা হতো না, আমি হচ্ছে ক্লাসে মোটামুটি চেষ্টা করবো আর কি তোমাদের যখন যেটা দরকার সেটা হচ্ছে আবার একটু রিমাইন্ড করে দেওয়ার জন্য। তো যাই হোক, আপাতত এগুলো নোট করে ফেলো। এখন আমরা হচ্ছে গিয়ে যেতে পারি আজকের টপিকে, ঠিক আছে। তো আজকের টপিকের আমাদের প্রথম অংশ যেটা, সেটা হচ্ছে কি সমচাপ প্রক্রিয়া। তো মাত্রই আলোচনা করছি যে সমচাপ প্রক্রিয়া আসলে কোনটাকে আমরা বলবো, যে হচ্ছে গিয়ে চাপটা স্থির থাকা। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে চার্লসের সূত্র। এখন চাপ স্থির থাকা এই কথাটার মানে কি, এটা দ্বারা আসলে আমরা কি বুঝাচ্ছি সেটাও চলো আমরা একটু এখানে দেখে ফেলি। ধরো তোমার হচ্ছে একটা সিলিন্ডার গ্যাস ভর্তি, ঠিক আছে, গ্যাস ভর্তি সিলিন্ডার। এখন আমাদের এই সূত্রে প্রথম যে সূত্রটা তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা, এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কী করছিলাম, যে হচ্ছে বলছিলাম আমি হচ্ছে এখানে তাপশক্তি প্রোভাইড করব, সরবরাহ করব। তো এই পাত্রে যদি আমি হচ্ছে গিয়ে তাপশক্তি প্রোভাইড করি, তাহলে কি হবে বলতো, আমাদের ওই যে গ্যাসের যে অনুপরমাণুগুলো আছে এগুলো কিন্তু ভিতরে ছুটাছুটি করবে আরও বেশি, মানে তাদের হচ্ছে কি অন্তস্থ শক্তি বাড়বে এবং হচ্ছে গিয়ে কি কিছুটা কাজ হয়তো সম্পাদন হবে। তো আমি যদি এখানে এরকম একটা ব্যাপার করি যে হচ্ছে এই যে পাত্রটা, এই পাত্রের উপর ধর হচ্ছে একটা পিস্টন আছে, ঠিক আছে, এই যে একটা পিস্টন আছে। এখন পিস্টনটা যদি আমি ফ্রি করে দিই, তাহলে আমি যদি এই পাত্রে তাপশক্তি সরবরাহ করি, তাহলে হয়তো ভিতরে প্রেশার বাড়ার একটা হচ্ছে গিয়ে কি প্রবাবিলিটি তৈরি হইতো, ঠিক আছে। মানে আমি যখন যেহেতু তাপশক্তি বাড়াচ্ছি, ঠিক আছে, ধরো টি আমি বাড়াতে চেষ্টা করতেছি, তাপমাত্রা বাড়াতে চেষ্টা করতেছি, তো ভিতরে হয়তো কী হবে, তাপমাত্রা বাড়তে পারে অথবা হচ্ছে তোমার কি প্রেশার বাড়তে পারে, দুইটা মানে যে কোনটাও বাড়তে এট এ টাইম একটাও বাড়তে পারে অথবা হচ্ছে দুইটাই বৃদ্ধি হতে পারে। তো ধরো হচ্ছে কি আমার ভিতরে প্রেশার বেড়ে গেল, তো আমি যদি এই পিস্টনটাকে স্বাধীন করে দিই, ঠিক আছে, পিস্টনটা যাতে নিচ থেকে উপর নিচ ওঠানামা করতে পারে, আমি যদি এরকম ব্যবস্থা করে দিই, তাহলে কি হবে, আমি বাহির থেকে তাপশক্তি সরবরাহ করার ফলে তার যতটুকু প্রেশার বাড়ছিল, ঠিক আছে, প্রেশার যদি একটু বাড়ার সম্ভাবনা তৈরি হয় বা যতটুকু বাড়ে, তাহলে এই পিস্টনটা নিচ থেকে উপরে উঠে, মানে নিজে থেকে উপরে উঠে এই পরিবেশের যে হচ্ছে কি প্রেশার, এই পরিবেশের প্রেশারের সাথে সাম্যাবস্থায় বজায় রাখবে, মানে তার যে প্রেশারটা, এই প্রেশারটা অলওয়েজ একটা নির্দিষ্ট প্রেশার ধরে রাখবে।
চারপাশে কি আছে, এই যে আমাদের সিস্টেমটা চারপাশে হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, ঠিক আছে, আমাদের বায়ুমণ্ডল, ধরো এয়ার আছে, অ্যাটমসফিয়ার, আচ্ছা অ্যাটমসফিয়ার আছে। তাহলে আমাদের হচ্ছে এই যে বিশাল পরিবেশের হচ্ছে গিয়ে প্রেশার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে 10⁵ প্যাসকেল বা 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল, এটাই কিন্তু থাকে নর্মালি। আমরা কিন্তু এই যে বিশাল একটা হচ্ছে পরিবেশ, আমরা কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমে এই পরিবেশের প্রেশার কিন্তু মানে এত চেঞ্জ করতে পারি না, হইলেও যদি চেঞ্জ হয়েও খুবই সামান্য, কারণ বিশাল পরিবেশ, আমি কিভাবে হচ্ছে গিয়ে মানে ওই পরিবেশের উপর হস্তক্ষেপ করবো, এটা কিন্তু খুবই জটিল কাজ। তার মানে মিন করতেছে আমি যদি হচ্ছে গিয়ে এই সিলিন্ডারের পিস্টনটা স্বাধীন রাখি, ফ্রি রাখি, তো সেই ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে গিয়ে সে উঠানামা করে বায়ুমণ্ডলের যে চাপটা আছে এই চাপের সাথে তার সাম্যাবস্থা বজায় রাখবে, এবং অলওয়েজ বায়ুমণ্ডলের প্রেশার যেহেতু হচ্ছে একটা নির্দিষ্ট প্রেশার, তার মানে ওই পিস্টনটা বা ওই পাত্রের প্রেশারটা অলওয়েজ একটা নির্দিষ্ট প্রেশার থাকবে। তো এরকম যদি হয়, তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলতেছি হচ্ছে গিয়ে চাপ স্থির থাকা, এবং হচ্ছে গিয়ে সেটাকে বলতেছি হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়া। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে ভালো করে? আচ্ছা, তাহলে চাপ যদি হচ্ছে আমাদের স্থির থাকে, তাহলে আমাদের যেহেতু কয়টা চলক ছিল, তাপগতীয় চলক ছিল আমাদের তিনটা, পি, বি এবং টি, পি, বি এবং হচ্ছে আমাদের টি। তাহলে যেহেতু আমাদের এই ক্ষেত্রে চাপ স্থির, তার মানে এখন কার সাথে কার সম্পর্কটা তৈরি হবে, তার মানে আমি চাপটাকে কেটে ফেলতে পারি, তার মানে আমাদের ভলিউম এবং হচ্ছে গিয়ে টেম্পারেচারের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। তো এই কথাটাই বলছে যে তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তিত হয়। তো এটা তো আমরা বুঝতে পারলাম যে সমচাপ প্রক্রিয়া আমরা কোনটাকে বলতেছি, বা হচ্ছে কোনটার সাথে কোনটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা যখন অঙ্ক করার সময় আমি হচ্ছে কীভাবে বুঝবো যে এটা অ্যাকচুয়ালি সমচাপ প্রক্রিয়া, ঠিক আছে? তো অঙ্ক করার সময় আমাদের হচ্ছে গিয়ে হয় কোয়েশ্চেনের সরাসরি উল্লেখ থাকবে যে সমচাপ প্রক্রিয়ায় যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে এটা সমচাপ প্রক্রিয়ায় করা হয়েছে, মানে সমচাপ কথাটা ডিরেক্ট উল্লেখ থাকবে, ঠিক আছে? আর তোমাকে যদি চিন্তা করে না হচ্ছে কি একটু ঘুরিয়ে বলবে, তো সেই ক্ষেত্রে বলতে পারে যে পিস্টনটি ফ্রি থাকবে। আমরা মাত্র যে আলোচনাটা করলাম, মেইন উদ্দেশ্য ছিল এটা যে আমাদের পিস্টনটা হচ্ছে ফ্রি। যদি ভিতরের প্রেশার বাড়ে পিস্টন উপরে উঠে যাবে, আর যদি ভিতরের প্রেশার কমে তাহলে পিস্টনটা নিচে নামবে। অলওয়েজ হচ্ছে গিয়ে পরিবেশের সাথে 180 বা হচ্ছে 10⁵ প্যাসকেল যে চাপটা সেটা হচ্ছে গিয়ে সে বজায় রাখবে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাকে একটু উল্টা করে বা হচ্ছে গিয়ে তোমাকে আটকানোর জন্য বলতে পারে যে পিস্টনটি ফ্রি থাকবে, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমরা এখন বুঝতে পারবো, কোয়েশ্চেন পড়েই বুঝতে পারবো যে এটা কোন প্রক্রিয়া, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে এখন আমরা যে কাজটা করব, আমরা ওই যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা, এই প্রথম সূত্রটার সাথে হচ্ছে কি আমরা এই ব্যাপারটা মিলাতে চেষ্টা করব, ঠিক আছে? আমাদের প্রথম সূত্রটা ছিল হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, ঠিক আছে? আর ডিডাব্লিউটাকে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে ভেঙে লিখছিলাম এরকম, ব্যাপারটাকে এরকম লিখছিলাম, ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ইন্টিগ্রেশন অফ পি ডেল বি, ঠিক আছে? পিটা হচ্ছে তোমার প্রেশার, আর হচ্ছে আমাদের কি ডেল বি যেটা, এটা হচ্ছে আমার কি হারে বা কি পরিমাণ হচ্ছে গিয়ে কি ভলিউম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? হার হবে না, জাস্ট কতটুকু ভলিউম চেঞ্জ হচ্ছে। তো আমরা ইন্টিগ্রেশন অফ পি ডেল বি দ্বারা আমরা বুঝাচ্ছিলাম যে আমাদের টোটাল কাজের পরিমাণ, ঠিক আছে? আমাদের ফার্স্ট পেপারে পড়ছিলাম, ফিজিক্স ফার্স্ট পেপারে পড়ছিলাম, আমাদের কাজ হইতে পারে দুইটা উপায়, একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ, আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। তো পরিবর্তনশীল বল দ্বারা যদি কাজ হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স আর কি করতাম, এই এফ ডিএক্সটাকে আমরা লাস্ট ক্লাসে ভেঙে নিয়েছিলাম ইন্টিগ্রেশন অফ পি ডেল বি। তো এই ক্ষেত্রে আমাদের যদি কাজের হিসাবটা করতে চাই, যেহেতু আমাদের এখানে চাপটা ফিক্সড মানে সমচাপ, তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন অফ পি ডেল বি যে ছিল, পিটা যেহেতু আমাদের ফিক্সড, ঠিক আছে? তো এটা মিন করতেছে ধ্রুব বল দ্বারা কাজ, তার মানে আমাদের ওকে আমি সবটাই লিখি আগে, ইন্টিগ্রেশন অফ পি ডেল বি, ঠিক আছে? বা এটাকে আমরা ডিবিও লিখতে পারি, ইন্টিগ্রেশনের সাথে সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি, ডিবি লিখলাম। তো যেহেতু আমাদের এখানে প্রেশারটা ফিক্সড, ঠিক আছে, তার মানে আমাদের পিটাকে আর চেঞ্জ করতে হবে না, মানে হচ্ছে গিয়ে পিটাকে আমি ধ্রুবক হিসেবে বাইরে নিয়ে আসতে পারি। আর যদি পিটাও আমার চেঞ্জ হতো, তো সেই ক্ষেত্রে কিন্তু পিটাকে আমার বি এর একটা ইকুয়েশন ফরম্যাটে প্রকাশ করতে হতো, ঠিক আছে? যেটা আমরা হচ্ছে ফার্স্ট পেপারে পড়ে আসছি কাজ শক্তি ক্ষমতায়। তাহলে যেহেতু আমাদের পি এখানে ফিক্সড, পি কনস্ট্যান্ট আকারে আমরা বাইরে নিয়ে আসলাম, তো আমাদের এখানে এই বিকে মানে হচ্ছে গিয়ে এখানে ওয়ান আর কি থাকতেছে, মানে আমি যদি পি এর সাথে চিন্তা করতাম একটা ওয়ান ছিল, তাহলে ওয়ানটাকে আমরা হচ্ছে যে বি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমি যদি হচ্ছে গিয়ে ওয়ানকে, ঠিক আছে, ওয়ানকে আমি এই কোনো একটা চলকের সাপেক্ষে কী করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করার জন্য কী পাই, ওই চলকটাই পাই, ঠিক আছে? আমরা হচ্ছে বি পাবো আর কি, আমরা বি পাবো। ডিএক্স এর মান যেরকম এক্স হয়, এরকম ডিবি এর মানও হচ্ছে গিয়ে কি জাস্ট বি। ওকে, তাইলে এখন ধরো আমরা এইখানে যে হচ্ছে কাজের পরিমাণটা করতেছি, এটা ধরো হচ্ছে আমাদের বি ইনিশিয়াল অবস্থা থেকে আমরা হচ্ছে গিয়ে
ভলিউমটা বি ফাইনাল অবস্থায় নিয়ে গেলাম, ঠিক আছে। তো আমরা এখন যদি হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিটগুলো দিয়ে দিই, তাহলে বি ফাইনাল বি ইনিশিয়াল, আর আমাদের ইন্টিগ্রেশন নিয়ম হচ্ছে এখন আমাদের পি এর মতোই থাকবে, আর আমাদের বি ফাইনাল মাইনাস হচ্ছে থাকতেছে তোমাদের বি ইনিশিয়াল। তো এটা কি অ্যাকচুয়ালি আমরা বলতেছিলাম পি ডেল বি, তার মানে মিন করতেছে আমাদের সমচাপ যে প্রক্রিয়াটা, সমচাপ প্রক্রিয়া আমাদের যে কাজটা হয় এটা জাস্ট পি ডেল বি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন সাইনটা আর ইউজ করতে হবে না, আমাদের হচ্ছে মেইন যে সূত্রটা, ঠিক আছে, আমাদের মেইন যে সূত্রটা যেখান থেকে আমরা প্রমাণ করতেছি সেই সূত্রটা অ্যাকচুয়ালি এটা, যে ডি কিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ইন্টিগ্রেশন অফ পি ডেল বি। এখন পি যেহেতু ফিক্সড সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে সূত্রটাকে আরেকটু নেরো করে ফেলতে পারি, বা আমাদের নিজেদের মতো করে এখন মুখস্থ করতে পারি যে ডি কিউ সমান হচ্ছে গিয়ে ডিইউ প্লাস হচ্ছে গিয়ে পি ডেল বি, ঠিক আছে। তো আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে এখন এই সূত্রটা প্রয়োগ করে কিছু ম্যাথ করতে হবে, আমরা কিছু ম্যাথ করব। আর অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের এখানে যে এককগুলো হবে, ঠিক আছে, এখানে এককগুলো আমি লিখে দিই যে আমাদের পি এর যে এককটা, পি এর এককটা হবে আমাদের প্যাসকেল একক, আর আমাদের বি এর যে এককটা, বি এর এককটা হবে তোমার মিটার কিউব একক। মানে অন্য কোনো একক যদি দেওয়াও থাকে তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, এটাকে মিটার কিউব এককে নেব আর পি এর এককটাকে প্যাসকেল এককে নেব। তাহলে আমরা সূত্রটা জানা হয়েছে, এখন আমরা হচ্ছে গিয়ে এই রিলেটেড ম্যাথ করতে পারবো। তো সূত্রটা আঁকিয়ে দিলাম। আচ্ছা, তো এখন তোমাদের কোয়েশনে মেইনলি হচ্ছে গিয়ে সরাসরি ইনফরমেশনে দেওয়া থাকে, মানে খুব বেশি পেঁচায় না, মানে আমরা ইজিলি আশা করি এই ব্যাপারগুলো করতে পারবো। তো এই কাজের হিসাবটা কিন্তু গ্রাফের মাধ্যমেও আসতে পারে, ঠিক আছে। তো আমরা এই সমচাপ প্রক্রিয়া এখন যখন পড়তেছি তখন আমরা গ্রাফ সম্পর্কে আর তেমন হচ্ছে গিয়ে কি ম্যাথ করবো না, আমরা গ্রাফ রিলেটেড ম্যাথও করবো, মানে এরকম না ব্যাপারটা যে আমরা গ্রাফ একদম স্কিপ করবো বা আমি হচ্ছে গিয়ে অ্যাভয়েড করতেছি, এরকম না। গ্রাফও আমরা পড়বো যখন 4টা প্রক্রিয়ায় শেষ হয়ে যাবে, ঠিক আছে, 4টা প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে তখন আমরা গ্রাফে যাব। আর এই যে আমরা হচ্ছে মাত্র কাজের ব্যাপারটা নির্ণয় করলাম সমচাপ প্রক্রিয়ার জন্য, আমাদের এই 4টা প্রক্রিয়া যে, ঠিক আছে, তাপগতীয় যে 4টা প্রক্রিয়া, সবগুলো প্রক্রিয়ার আমাদের মেইন থিমই হচ্ছে এইটা যে প্রতিটা প্রক্রিয়ায় কাজ কত হবে, ঠিক আছে, সেই কাজের হিসাবটা করা। যেরকম আমরা সমচাপ প্রক্রিয়া মাত্র হচ্ছে কি কাজের হিসাবটা পি ডেল বি পাইছি, ঠিক আছে। তারপর হচ্ছে সময় আয়তনে দেখবো কাজের পরিমাণ কত হয়, তারপরে দেখবো হচ্ছে আমরা সমুষ্ণ প্রক্রিয়ায় কাজের পরিমাণ কত হয়, তারপরে দেখবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের পরিমাণ কত হয়। মানে আমরা ধাপে ধাপে 4টা প্রক্রিয়ারই কাজের পরিমাণ কীভাবে সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে মেইন কাজ। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এখন আমরা হচ্ছে রিলেটেড মেথে যেতে পারি, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে বলছে তোমাকে পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, ঠিক আছে, কিছু গ্যাস হচ্ছে গিয়ে একটা পিস্টনযুক্ত সিলিন্ডারে আছে, মানে পিস্টন আছে আর কি। আচ্ছা, গ্যাসের চাপ হচ্ছে 500 প্যাসকেল স্থির রেখে, তার মানে দেখো এখানে কিন্তু কোয়েশ্চেনে তোমাকে ডিরেক্ট বলেই দিছে যে আমাদের যে গ্যাসের যে চাপটা এটা 500 প্যাসকেলে স্থির রেখে, ঠিক আছে, মানে একদম টোটালি 500 প্যাসকেলে স্থির ছিল, মানে এটা কমেও নেই বাড়েও নেই। সিস্টেমে 750 জুল তাপশক্তি সরবরাহ করায়, তার মানে মিন করতেছে কি তোমাকে এখানে সিস্টেমে হচ্ছে গিয়ে বলছে যে 750 জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে, মানে আমাদের সিস্টেমে তাপশক্তিটা দেওয়া হয়েছে, মানে বাহির থেকে কি করা হয়েছে, সিস্টেমে তাপশক্তি দেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে এই যে এরকমভাবে বাহির থেকে দিচ্ছে, তো বাহির থেকে দিলে যেন কি হয় আমাদের হচ্ছে কি এটা পজিটিভ হয়, এই যে 750 জুল তাপশক্তি প্রোভাইড করা হয়েছে, ওকে, সরবরাহ করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে সাইনগুলো একটু নির্ধারণ করে ফেলি, আমাদের পূর্বের ক্লাসে যে হচ্ছে সাইন সম্পর্কে পড়ে আসছিলাম, ঠিক আছে। তাহলে এই সাইনটাই কী হবে, এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইন। সিস্টেমের জন্য কেমন সাইন, পজিটিভ সাইন, কারণ সিস্টেম হচ্ছে লাভবান হয়েছে, সিস্টেম বাহির থেকে টাকা পয়সা পাইছে। তুমি কিন্তু এই সাইনগুলো দেখতেছো হচ্ছে কি মানে আমরা সাইনগুলো নির্ধারণ করবো এটা সিস্টেমের ভিতরে বসে থেকে, তাহলে তুমি 750 টাকা পাইছো, তোমার লাভ হয়েছে পজিটিভ। আচ্ছা, করায় 750 জুল কাজ সম্পাদিত হলো, ঠিক আছে। তো এই কথাটা মানে কি, এই কথাটা কিন্তু আমরা হচ্ছে কি এত ভালো করে পরিচিত না, আমরা হচ্ছে যদিও লাস্ট ক্লাসে সাইন কি হবে এই ব্যাপারগুলো পড়ছি, কিন্তু ঠিক এই শব্দটা বা এই সেন্টেন্সটার সাথে আমরা কিন্তু এতটা পরিচিত হতে পারি নাই, ঠিক আছে, কারণ কোয়েশন তো এক এক সময় এক একভাবে বা হচ্ছে কি মানে কোয়েশন প্র্যাকটিসের সাথে তুমি এরকম নতুন শব্দ হয়তো আরও দু একটা শিখবা, ঠিক আছে। তাহলে বলছে 1250 জুল কাজ সম্পাদিত হলে, ঠিক আছে। এখন যে আসলে হচ্ছে গিয়ে কী করছে, তাপশক্তি দিছে, এই সিস্টেমে যে 750 জুল তাপশক্তি কেউ একজন দিছে, হয় এনভায়রনমেন্ট দিছে, ঠিক আছে, অথবা কোনো একটা জায়গা থেকে প্রোভাইড করা হয়েছে, কাজটা কিন্তু সে করে নাই। কাজটা যদি সে করতো তাহলে বলতো কি যে হচ্ছে কি এবং সে 1250 জুল কাজ করে, ঠিক আছে। এখানে বলছে কি দেখো যে 1250 জুল কাজ সম্পাদিত হলে, মানে কি কেউ একজন করছে, ঠিক আছে, মানে যে তাপশক্তি দিছে সে কিন্তু এটা করে নাই। তার মানে এখানে দুইজন লোকই ছিল, একজন ছিল পরিবেশ আর একজন ছিল সিস্টেম। তাহলে এই যে বলছে যে 1250 জুল কাজ সম্পাদিত হলে, এটা আসলে কার দ্বারা হয়েছে, ঠিক আছে, এটা হয়েছে আসলে সিস্টেমের দ্বারা, মানে এই কাজটা সিস্টেম করছে, ঠিক আছে, এই কাজটা সিস্টেম করছে। তাহলে সিস্টেমের দ্বারা যেহেতু কাজ হয়েছে, তুমি তো ভিতর থেকে বসে বসে দেখতেছো, যেহেতু সিস্টেম কাজটা করছে, তো এই যে এই কাজের পরিমাণটা সেটা হচ্ছে তোমার পজিটিভ, ঠিক আছে। তাহলে ডাব্লিউ এর যে আমাদের সাইনটা, সেই সাইনটা হচ্ছে তোমার কি পজিটিভ। আচ্ছা,
সম্পাদিত হলে গ্যাসের আয়তনের পরিবর্তন এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্রথমে বলছি তোমাকে কাজের পরিমাণটা নির্ণয় করতে। তাহলে কাজের পরিমাণ আমরা কীভাবে নির্ণয় করতে পারি? কাজের পরিমাণ, তাহলে আমাদের হচ্ছে কাজের সূত্রটা একটু আগেই পড়ে আসছিলাম, যেহেতু আমরা শুরুতেই পড়ছি যে এটা হচ্ছে গিয়ে কি সমচাপ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের পি ডেল ভি হচ্ছে আমাদের কাজের পরিমাণ। ঠিক আছে, তাহলে তোমাকে বলছে যে গ্যাসের আয়তনের পরিবর্তন, তার মানে আমাদের ডেল বি যেটা, এটা হচ্ছে আমাদের আসলে নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের ডেল বি যেটা, এটা হবে তোমার ডাব্লিউ বাই পি। ঠিক আছে, এখন ডাব্লিউ তোমাকে বলে দিচ্ছে একদম ডিরেক্ট যে হচ্ছে তোমার কাজ কতটুকু হয়েছে, 1250। তাহলে যে 1250 জুল তোমার কাজ হয়েছে, আর ভাগ হবে তোমার পি যেটা, পি ছিল হচ্ছে তোমার 500 প্যাসকেল। তাহলে 500 প্যাসকেল, তার মানে আমাদের যে এককগুলোতে দরকার ছিল যে হচ্ছে গিয়ে কাজের একক জুল, চাপের একক প্যাসকেল, এই এককগুলাই কিন্তু দেওয়া আছে। তার মানে আমরা ফাইনালি পাবো কত বলো তো? তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে 2.5 মিটার কিউব পাওয়ার কথা। ঠিক আছে, 2.5 মিটার কিউব। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের যে অ্যান্সারটা, যে আমাদের হচ্ছে গিয়ে গ্যাসের আয়তনের পরিবর্তন, সেটা হচ্ছে 2.5 মিটার কিউব। ঠিক আছে, তো এটা গেল আমাদের প্রথম অংশ। ওকে, অ্যান্সারটা কিন্তু অবশ্যই মিটার কিউব এককে হবে, কারণ আমরা একটু আগে পড়ে আসছি যে ভলিউমের যে এককটা, এটা কিন্তু মিটার কিউব এককে লাগতো। তারপরে বলছে এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি এখন যদি অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করতে চাই, তাহলে আমাদের হচ্ছে এখন ওই যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা, ডি কিউ সমান হচ্ছে গিয়ে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ডি কিউ সমান ডি ইউ প্লাস হচ্ছে আমাদের ডি ডাব্লিউ। তো এখানে জাস্ট তুমি এখন মান বসিয়ে দাও। তাইলে এখন চলো আমরা হচ্ছে দেখি মানগুলা কী হবে। ঠিক আছে, আমরা একদম মানগুলো একদম বসিয়ে দিই শুরুতেই, অথবা হচ্ছে কি আমাদের যেহেতু অন্তঃস্থ শক্তি বলছে, তাহলে আমরা যে কাজটা করি, ডি ইউ সমান হবে ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ। ঠিক আছে, তো আমাদের ডি কিউ যেন কত? ডি কিউ হচ্ছে তোমাকে যে তাপশক্তিটা প্রোভাইড করা হয়েছিল, এটা আমরা আগেই হচ্ছে সাইন নির্ধারণ করে রাখছি যে 750 জুল তাপশক্তি প্রোভাইড করা হয়েছে। তাহলে হচ্ছে আমাদের পজিটিভ 750, পজিটিভ 750। পজিটিভ হলে যদি সামনে আর সাইন দেওয়ার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য দিলাম। তারপরে হচ্ছে এই যে মাঝের যে মাইনাসটা, এই যে মাঝের মাইনাসটা। তারপরে হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজ হয়েছিল কত? 1250। কেমন কাজ হয়েছিল? পজিটিভ কাজ। তাহলে হচ্ছে আমাদের এই যে পজিটিভ 1250। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি পাবো 750 মাইনাস হচ্ছে গিয়ে 1250, তাহলে আমরা পাবো ফাইনালি 500। তাহলে আমাদের নেগেটিভ 500 জুল। ঠিক আছে, তার মানে আমরা বুঝতেছি যে আমাদের যে অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে, তোমাকে বলছে এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 500 জুল। গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হচ্ছে 500 জুল। ঠিক আছে, আর যদি বলে কেমন পরিবর্তন হয়েছে, বাড়ছে নাকি কমছে, তাহলে হচ্ছে আমাদের কমছে। তাহলে আমরা বলবো যে ডিইউ কমছে। ঠিক আছে, ডিইউ ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, তাহলে ডিইউ কমলো সমান 500 জুল। ঠিক আছে, তো যেহেতু আমি সামনে বলে দিছি যে কমছে, এই জন্য আর আমাদের মাইনাস লিখতে হবে না। তো এই মাইনাসটা মিন করতেছে কি অভ্যন্তরীণ শক্তি কমছে। তো তুমি কিন্তু এই ব্যাপারটাকে একটু ফিল করতে পারো। কীভাবে ফিল করতে পারো? ওই যে আমরা শুরুতেই বলছিলাম আমাদের সিস্টেমটা হচ্ছে গিয়ে কি একটা ল্যান্ড পার্সেল, মানে একটা জায়গা, আর এটার ভিতরে বিল্ডিং আছে, এটা হচ্ছে অ্যাসেট, আর জায়গাটাকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে সিস্টেম। ঠিক আছে, তো দেখো কি করা হয়েছে, বাহির থেকে সে হচ্ছে গিয়ে কী করছে, 750 জুল তাপশক্তি পাইছে, 750 জুল তাপশক্তি পাইছে, বা 750 টাকা পাইছে। তো সে করছেটা কি দেখো, কাজ করে ফেলছে 1250-এর, সে বাহির থেকে বাজেট পাইছে 700 কত টাকা, 50 টাকা। আর আমরা দেখলাম সে কাজ করে ফেলছে কত, 1250 টাকার, পাইছে 750, কাজ করছে 1250। তার মানে মিন করতেছে কি যে সে যত টাকা পাইছে বাজেট হিসাবে তার থেকে বেশি কাজ করে ফেলছে। তার মানে মিন করতেছে অবশ্যই বাদ বাকি যে টাকাটা, এটা তার পকেট থেকে খরচ হয়েছে। ঠিক আছে, তার মানে তার পকেটের যে টাকাটা সেটা কি ছিল, অভ্যন্তরীণ শক্তি ছিল। ঠিক আছে, তার মানে হচ্ছে কি সে ওই যে এক্সট্রা করে 500 জুল কাজ করছে। ঠিক আছে, তার 750 টাকার কাজ করার কথা ছিল, সে এক্সট্রা করে মানে আরও 500 টাকার কাজ বেশি করছে। এই 500 টাকা আসলে তার পকেট থেকে কমে গেছে, মানে অভ্যন্তরীণ শক্তি থেকে কমে গেছে। এটাই আর কিছু, তুমি ইচ্ছে করলে এরকমভাবে ফিলও করতে পারো, যদিও ওইটা এতটা জরুরি না। তো আশা করি এই কোয়েশ্চেনটা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। আমাদের এই কোয়েশ্চেনে বলছে 1.02 × 10⁵ প্যাসকেল স্থির চাপে। তাহলে এখানেও দেখো তোমাকে শুরুতেই বলে দিচ্ছে যে স্থির চাপে। ঠিক আছে, নর্মালি বলে থাকে একদম কোয়েশ্চেনে, তোমাকে মানে আটকাবে না কোথাও, জাস্ট দেয়াই থাকে কোনো আদর্শ গ্যাসে 25 জুল তাপ প্রদান করায়। তার মানে তাপ প্রদান করা হয়েছে কত, 25 জুল। আয়তন 62 সিসি থেকে, তাহলে আমাদের এখানে একটা নতুন টার্ম পাইছি যে সিসি। সিসি বলতে হচ্ছে আমাদের সেন্টিমিটার কিউব। সিসি বলতে আমরা কি বুঝি, সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আয়তনের একটা একক, আয়তনের একক সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের যেহেতু মিটার কিউব একক লাগবে, তো আমাদের কিন্তু এখানে বুঝতে হবে যে আমরা হচ্ছে সিসি থেকে
সেন্টিমিটার কিউব থেকে আমরা হচ্ছে মিটার কিউবে কীভাবে যাব। তো একক পরিবর্তন কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারেই আমাদের লাগবে। তোমরা যদি একক পরিবর্তন সম্পর্কে এতটা আইডিয়া না থাকে, তো তোমরা যে কাজটা করতে পারো, আমার হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেলেই তোমরা হচ্ছে ট্রিক্স অ্যান্ড টেকনিক সিরিজ নামে হচ্ছে একটা প্লেলিস্ট আছে, ওইখানে হচ্ছে কি একক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। সেই ক্লাসটা করে এসে তারপর তোমরা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করবে, ঠিক আছে। যেহেতু আমি ওইখানে ডিটেলসে পড়িয়ে দিচ্ছি, ওইটা পড়ানোর মেইন উদ্দেশ্যই ছিল যাতে ম্যাথের মাঝখানে আমাদের এককগুলো আবার আলোচনা করতে না হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ক্লাসের টাইম অনেক বেড়ে যায় আর কি। আচ্ছা, তো তারপরে আমি এখানে একটু আইডিয়া আলোচনা করে দেবো, তোমাদের সমস্যা নেই। ওকে, তাহলে দেখো আয়তন কী হয়েছে 62 সিসি থেকে, মানে 62 সেন্টিমিটার কিউব থেকে প্রসারিত হয়ে 115 সিসি হয়। গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে মেইন যে সূত্রটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আমরা তো মেইনলি ওই সূত্রটা ইউজ করব। তাহলে সূত্রটা হচ্ছে কি আমি লিখি যে ডি কিউ সমান হচ্ছে তোমার ডি ইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেহেতু বের করতে বলছে, আর ডি কিউ কিন্তু দেওয়া আছে সরাসরি, আমরা চলো এগুলোকে একটু নাম্বারিং করে ফেলি, যে পজিটিভ মানে সাইনগুলো একটু নির্ধারণ করে ফেলি। গ্যাসে 25 জুল তাপশক্তি প্রদান করা হয়েছে, মানে তাপশক্তি দেওয়া হয়েছে ওই আমাদের সিস্টেমটায়। আমরা সিস্টেমটা যদি এরকমভাবে এঁকে ফেলি একটু, তাহলে ওই সিস্টেমে বাহির থেকে তাপশক্তি দেওয়া হয়েছে কত 25 জুল। তাহলে এটা হচ্ছে পজিটিভ সাইন বিশিষ্ট। আয়তন কী হয়েছে বলো তো? আয়তনটা হচ্ছে আমাদের 62 সিসি থেকে প্রসারিত হয়ে 125 সিসি হয়েছে, ঠিক আছে, মানে সেন্টিমিটার কিউব হয়েছে। তার মানে মিন করতেছে আয়তন বাড়ছে। আয়তন বাড়লে যেন আমাদের কী হয়? আয়তন বাড়লে হচ্ছে আমরা বলি যে সিস্টেম কর্তৃক পজিটিভ কাজ হয়, ঠিক আছে। আয়তন বাড়া মানে হচ্ছে কি সিস্টেম কর্তৃক পজিটিভ কাজ হয়। তার মানে আমাদের ডিডাব্লিউ এর যে সাইনটা পাবো সেটাও কিন্তু আমরা পজিটিভ পাবো। তাহলে চলো আগে আমরা ডিডাব্লিউটা সাইড নোটে করে ফেলি। আচ্ছা, তাহলে ডিডাব্লিউটা হবে তোমার পি ডেল বি, পি ডেল বি। তাহলে পি এখানে কত দেওয়া ছিল? পি সরাসরি দেওয়া ছিল 1.02 ইন্টু 10⁵, 1.02। আচ্ছা, আমি এখানে লিখি 1.02 ইন্টু 10⁵ প্যাসকেল ইন্টু ডেল বি, ঠিক আছে। এখন ডেল বিটা চলো আমরা এই যে এখান থেকে বের করি। তাহলে ডেল বি হচ্ছে কি আমাদের ফাইনাল ভলিউম হচ্ছে 115 সিসি, ঠিক আছে, মানে 115 সেন্টিমিটার কিউব। তাহলে এটা আমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করে ফেলি, মুখে মুখে করা যাবে এটা। আচ্ছা, 115 মাইনাস হচ্ছে তোমাদের 62, তাহলে 53 সিসি, ঠিক আছে, এটাই হওয়ার কথা। আচ্ছা, তাহলে তোমার ডেল বি হচ্ছে তোমার ফাইনাল ভলিউম, মানে 115 মাইনাস হচ্ছে 62 সিসি বা সেন্টিমিটার কিউব। ওকে, সেন্টিমিটার কিউব লিখি, সেন্টিমিটার কিউব। আচ্ছা, এটা আশা করি এখন হচ্ছে যদি সাইডে একটু সরিয়ে ফেলি তেমন ইস্যু হবে না তোমাদের। আচ্ছা, তাহলে আমরা এখানে পাবো 53 সেন্টিমিটার কিউব। আর সেন্টিমিটার কিউব থেকে যেন আমাদের মিটার কিউবে নেওয়ার জন্য কী করতে হয়? আমাদের এই যে সি এর যে ভ্যালুটা, ঠিক আছে, সি এর ভ্যালু হচ্ছে 10⁻², এটা বসিয়ে তারপর উপর তার যে একটা পাওয়ার আছে এটার উপর আমরা 3 বসাবো, তাইলে আমাদের হয়ে যাবে মিটার কিউব। আমি হচ্ছে একক পরিবর্তনের ক্লাসের অনুসারে আর কি বললাম। আর তোমরা যদি মুখস্থ থাকে যে 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব, তো ইচ্ছা করলে এটাও করে ফেলতে পারো। তো সেই দেখো আমাদের কিন্তু -6ই আসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 53 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। এটা হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তনটা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের আয়তনের পরিবর্তন। আচ্ছা, এটাকে একটু আলাদা করে ফেলি। আচ্ছা, আর গ্যাস পাত্র যেটা এটাকে একটু ন্যারো করে দিই। ওকে ওকে, তাহলে আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে গিয়ে ডিডাব্লিউ যেটা নির্ণয় করার দরকার ছিল, পি ডেল বি এর মান বসিয়ে দিই। ডেল বি এর মান আমরা পাইছি 53 ইন্টু 10⁻⁻6। তো এই দুইটা গুণন করে আমরা কি পাবো? কাজের পরিমাণ পাবো, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমাদের 53 ইন্টু 10⁻⁻6, তারপরে পি এর মান ছিল 1.02, হ্যাঁ 1.02 ইন্টু 10⁻⁵। তাহলে আমাদের টোটাল কাজ হয়েছে আমরা দেখতেছি 5.406, ঠিক আছে। আমি এত সুন্দর করে লিখতেছি না বা বলতেছি না, ফর্মালিটি মেনটেন করতেছি না, মানে দশমিকের পর 406 বলা দরকার ছিল, আমি 5.406 লিখতেছি, ঠিক আছে। তাহলে এত জুল কাজ আসলে সম্পাদন হয়েছে। আর এই যে কাজটা হয়েছে এটা কেমন কাজ হয়েছে? এটা কিন্তু পজিটিভ কাজ হয়েছে। আমরা শুরুতে বলছিলাম যে যদি আমাদের হচ্ছে কি ভলিউম প্রসারিত হয়, ঠিক আছে, ভলিউম যদি প্রসারিত হয়, তো এই যে প্রসারিত হচ্ছে প দিয়ে, তখন হচ্ছে আমাদের কাজের যে সাইনটা হবে সেটা হচ্ছে প্লাস সাইন, প দিয়ে হচ্ছে গিয়ে প্লাস। ওকে,
তাহলে আমাদের এই ডিডাব্লিউ নির্ণয় করে ফেলছি। তাহলে এখন বাদ বাকি যে মানগুলো, এই মানগুলো তুমি বসিয়ে দাও, ঠিক আছে। বা আমি হচ্ছে কি ডিউ যেহেতু বের করতে বলছে, তাহলে ডিউটাকে এক পাশে রেখে ডিকিউ মাইনাস ডিডাব্লিউ করে ফেলি, ঠিক আছে। তাহলে ডিকিউ যেন কত ছিল, ডিকিউ হচ্ছে যে পরিমাণ তাপশক্তি প্রোভাইড করা হয়েছিল, তাপশক্তি প্রোভাইড করা হয়েছিল 25, আর সাইনটা ছিল হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ 25। এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের লেকচার নাম্বার 2 এর হচ্ছে পড়া, তো এই জন্য আমি আর বেশি টাইম নিচ্ছি না, ঠিক আছে। তারপর হচ্ছে যে সূত্রের মাইনাস, আর হচ্ছে কি আমাদের ওই যে কাজ যেটা, এটা হচ্ছে আবার পজিটিভ সাইন বিশিষ্ট, পজিটিভ 5.406, ঠিক আছে, 406। তার মানে আমরা ফাইনালি পাবো 25 মাইনাস আনসার, ঠিক আছে। তাহলে আমরা পাবো 19.594। সুতরাং ডি ইউ যেটা, এটা হচ্ছে আমাদের 19.594 জুল, ঠিক আছে। তোমরা হচ্ছে ক্যালকুলেটার আবার সুন্দর করে চাপবা, আমি জাস্ট মানে আপাতত করে দিচ্ছি, তোমরা মানে প্রসিডিউরটা ভালো করে এখান থেকে ফলো করতে চেষ্টা করো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর তোমাকে যদি বলতো যে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা যে হয়েছে, এটা হচ্ছে আসলে কি মানে বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে, তো আমরা এখান থেকে বুঝতেই পারতেছি যেহেতু পজিটিভ সাইন বিশিষ্ট, তার মানে হচ্ছে বৃদ্ধি পাইছে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে। মানে আগের মতোই তুমি যদি আবার একটু হচ্ছে গিয়ে ফিল করতে চেষ্টা করো, তাহলে দেখো সে বাহির থেকে বাজেট পাইছে 25 টাকা, সে হচ্ছে কাজ করছে কত টাকার, 5.406 টাকার, ঠিক আছে। আর বাদ বাকি যে টাকাটা, এটা তার ভিতরে রেখে দিছে, মানে অভ্যন্তরীণ রেখে দিছে, তাহলে অভ্যন্তরীণ শক্তি তার কী হবে, বৃদ্ধি পাবে, তার পকেটের টাকা বৃদ্ধি পাবে, এই আর কি। ওকে, তাহলে আমাদের দেখি পরবর্তী কোয়েশনে কি বলছে। পরবর্তী কোয়েশনটা আমাদের বলছে যে 1 গ্রাম পানিকে প্রমাণ চাপে ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটালে, ঠিক আছে, মানে জাস্ট ফুটাইছে আর কি, প্রমাণ চাপ বলতে হচ্ছে কি আমরা, আচ্ছা চাপের ব্যাপারে এটা পরে বলি, যে জাস্ট ফুটাইছে মানে হচ্ছে কি বাষ্পীভূত করছে আর কি। তাহলে কতটুকু বাষ্পে পরিণত করছে, 1672 সেন্টিমিটার কিউব বাষ্পে পরিণত করা হয়েছে। তো পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, এই ব্যাপারটাও তোমাকে দেওয়া আছে যে পানির বাষ্পীভবনের যে আপেক্ষিক সুপ্ততাপটা, এটা হচ্ছে গিয়ে 22 দিয়ে 70 দিয়ে আরও 3 শূন্য, মানে বড় একটা সংখ্যা, জুল পার কেজি, মানে 1 কেজি পানি ফুটাইতে আসলে এতটুকু তাপশক্তির প্রয়োজন হয়, ঠিক আছে। আচ্ছা, হলে বাহ্যিকৃত কাজ ও অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করতে বলছে তোমাকে। তার মানে আগে যে মাত্র যে আমরা অঙ্কটা করে আসলাম, ঠিক আছে, এই সেম অঙ্কটাই আর কি এখানে জাস্ট করতে বলছে, মানে কঠিন কোনো কিছুই না, আমরা জাস্ট আগেরটার মতোই যে প্রসিডিউরটা আমরা ফলো করছিলাম সেই প্রসিডিউরটাই ফলো করব। মানে হচ্ছে আগে কী করব, ডিডাব্লিউটা নির্ণয় করব। তো ডিডাব্লিউ সূত্র কি, পি ডেল বি। তো এখন আমাদের জানতে হবে এখানে পি কত আর হচ্ছে ডেল বি কত। তাহলে দেখো তোমাকে বলেই দিছিল হচ্ছে কি প্রমাণ চাপে, আর এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা আসলে হচ্ছে কি স্থির চাপে প্রক্রিয়াটা হয়েছে, কারণ চাপ চেঞ্জ করা হয়নি, যে কাজটা করা হয়েছে, যে ঘটনাটা এখানে ঘটানো হয়েছে সেটা হচ্ছে প্রমাণ চাপে। আর প্রমাণ চাপ হচ্ছে কি যদি তোমাদের মুখস্থ না থাকে, যদিও কোয়েশনে বেশিরভাগ সময় দেয়া থাকবে, তো কখনো তো বলা যায় না যে দেয়া থাকবে না নাও থাকবে, অনেক সময় নাও দেয়া থাকতে পারে, যে দেখো এই কোয়েশনে কিন্তু দেয়া নেই। তাহলে এই প্রমাণ যে চাপটা, এটা হচ্ছে 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল, এটা মুখস্থ রাখবো অলওয়েজ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রমাণ চাপ। আর হচ্ছে আমাদের ভলিউমের যে পরিবর্তনটা, ডেল বিটা অ্যাকচুয়ালি আসলে কত হবে, তাহলে চলো আমরা ডেল বিটা এখান থেকে আগে একটু ভালো করে শিখে নিই। তাহলে ডেল বি যেটা, এটা হচ্ছে তোমার ফাইনাল ভলিউম মাইনাস হচ্ছে তোমার ইনিশিয়াল ভলিউম। তাহলে ফাইনাল ভলিউম কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে হচ্ছে 1672 সেন্টিমিটার কিউবে পরিণত করা হয়েছে। তাহলে ফাইনাল ভলিউম যেটা, এটা হচ্ছে তোমার 1672 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে কি ইনিশিয়ালি কত ছিল, শুরুতে যে ভলিউমটা সেটা কত ছিল, তো সেটা কিন্তু দেয়া নেই, কিন্তু আমরা এখান থেকে আইডিয়া নিতে হবে। কীভাবে আইডিয়া নিতে হবে, তোমাকে বলেই দিয়েছিল আসলে 1 গ্রাম পানি, ঠিক আছে। তাহলে পানির জন্য মনে রাখবা পানির 1 গ্রাম মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিলিটার, আর পানির হচ্ছে গিয়ে 1 গ্রাম সমান 1 মিলিলিটার, বা হচ্ছে গিয়ে যদি এখন সেন্টিমিটার কিউবে আমরা যাই তাহলে হচ্ছে গিয়ে 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব। তো এটা অলওয়েজ মাথায় রাখবা যে পানির জন্য 1 গ্রাম সমান হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমাদের জানা থাকতে হবে এই ম্যাথটা করার জন্য। ওকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে তাহলে ইনিশিয়ালি যে ভলিউমটা ছিল এটা অবশ্যই তাহলে হচ্ছে কি 1 সেন্টিমিটার কিউব, যেহেতু 1 গ্রাম ছিল তাহলে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, তাহলে হচ্ছে আমাদের 1, তো আমরা এখানে পাচ্ছি 1671 সেন্টিমিটার কিউব। তো সেন্টিমিটার কিউব থেকে আমি এখানে ব্র্যাকেটে লিখে দিই, এককটা কিন্তু সেন্টিমিটার কিউব ছিল, সেন্টিমিটার কিউব। তাহলে আমরা পাবো এই যে আগের মতোই, আমরা হচ্ছে জাস্ট 10⁻⁶ দ্বারা গুণন করে আমরা হচ্ছে মিটার কিউবে চলে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা ডেল বিটা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে, ডেল বি আমরা পেয়ে গেলাম। তাহলে ডেল বি যেহেতু পেয়ে গেছি, এখন আমি কাজের পরিমাণ নির্ণয় করা খুবই সিম্পল, 1671 ইন্টু 10⁻⁶
-6 মিটার কিউব। ঠিক আছে, এখানে তো আর আমাদের মিটার কিউব লাগবে না, কারণ আমরা তো জাস্ট এখানে সংখ্যা বের করবো। তাহলে চলো আমরা দেখি এখানে কাজের পরিমাণটা কত হচ্ছে। কাজের পরিমাণটা হবে 1.01 পাওয়ার, আমাদের লিখতে হবে না, আমি জাস্ট মানে মুখে মুখে পাওয়ারের হিসাবটা করে ফেলতেছি, তোমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করবা। তাহলে 1671 ভাগ 10, তাই তো। তাহলে আমাদের এখানে কাজ হয়েছে 138.471। ঠিক আছে, আমার এখানে তাই আসতেছে। তারপরেও তোমরা হচ্ছে এটা আবার ভালো করে সুন্দর করে করবো যাতে ভুল না হয়। সরি, এখানে তো 1371 লিখছি, 1671 হবে। তাহলে 1.01 ইন্টু 1671 ভাগ হচ্ছে তোমার 10। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজের পরিমাণ হচ্ছে 168.771, 168.771 জুল। তাহলে এটা হচ্ছে আমাদের কাজের পরিমাণ। আর এখানে কাজের যে সাইনটা হবে সেটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে বলো তো? এটা কিন্তু অবশ্যই পজিটিভ হবে। কারণ কি? কারণ হচ্ছে কি, কিন্তু আমাদের পানি ছিল 1 সেন্টিমিটার কিউব, সেটা প্রসারিত হয়ে কত হয়েছে? 1672 সেন্টিমিটার কিউব হয়েছে, মানে প্রসারিত হয়েছে। প্রসারিত হলে আমরা জানি যে হচ্ছে ডিডাব্লিউ এর যে সাইন সেটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের হচ্ছে কি এই যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে বলছে। কৃতকাজ তো আমরা বের করে ফেলাম অলরেডি, যে বাহ্যিক কৃতকাজ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে কৃতকাজটা হচ্ছে আমরা অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে কি কৃতকাজ অ্যান্সার, এখানে এটা একটা অ্যান্সার। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় অংশের অ্যান্সার যদি বের করতে চাই, তাহলে আমাদের তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, ঠিক আছে, সেটা প্রয়োগ করতে হবে। ডি কিউ সমান হচ্ছে তোমাদের ডি ইউ প্লাস হচ্ছে গিয়ে ডিডাব্লিউ। ঠিক আছে, তো আমাদের ডি ইউ হবে ডি কিউ মাইনাস ডিডাব্লিউ, তাই না? ওকে, এখন গঠন হচ্ছে ডি কিউ অ্যাকচুয়ালি আসলে কত। ডি কিউ এর মানটা কিন্তু আগের অঙ্কে যেরকম সরাসরি দেওয়া ছিল, এখানে কিন্তু সরাসরি একদম দেওয়া নেই। তো এটা কিন্তু আমাদের একটু কষ্ট করে বের করে নিতে হবে। কীভাবে বের করবো? তোমাকে বলছে পানির সুপ্ত তাপ হচ্ছে গিয়ে 22, 70 আবার হচ্ছে 30 জুল পার কেজি। ঠিক আছে, মানে 1 কেজি, ঠিক আছে, 1 কেজি বা 1000 গ্রাম, ঠিক আছে, 1 কেজি বা 1000 গ্রাম পানি যদি থাকতো, তো সেই ক্ষেত্রে আমার এতটুকু তাপের প্রয়োজন হয় তাকে বাষ্পীভূত করতে। তো আমার কিন্তু এখানে পানি ছিল 1 গ্রাম, তার মানে কি আমি এত পরিমাণ শক্তি কি দেবো? এত পরিমাণ তাপ শক্তি কিন্তু দেবো না। আমার উদ্দেশ্য ছিল জাস্ট তাকে বাষ্পীভূত করা। ঠিক আছে, আমার উদ্দেশ্য কি? জাস্ট পানিটাকে বাষ্পীভূত করা। কতটুকুকে? 1 গ্রামকে। তার মানে আমি হচ্ছে তাপ শুধুমাত্র দেব ওই যে এখানে যতটুকু দরকার। ঠিক আছে, তো আমি এই যে এটা হচ্ছে 1 কেজির জন্য, তার মানে এটা যদি আমি 1000 দ্বারা ভাগ করি, তাহলে যে তাপটা হবে সেটা হচ্ছে 1 গ্রামের জন্য। আমাদের কিন্তু 1 গ্রামের জন্যই দরকার ছিল। তাহলে আমি হচ্ছে যে এই ডি কিউ যদি এখান থেকে বের করতে চাই, তাহলে ডি কিউটা হবে ওই যে এখান থেকে 1000 দ্বারা ভাগ করে যেটা পাবো 70, 1, 2, 3, এটা যদি আমরা হচ্ছে 1000 দ্বারা ভাগ করি, 1000 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের 3টা শূন্য কাটাকাটি চলে যাবে। এটা তোমরা মুখে করে ফেলতে পারবা, আমি জাস্ট হচ্ছে লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের হবে 2270। ঠিক আছে, 2270। সুতরাং ডি কিউ সমান তোমার হচ্ছে 2270 জুল। তাহলে এখানে ডি কিউ এর মানটা বসায় দাও। যেহেতু বাহির থেকেই তাপটা প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে, তো সেটা হচ্ছে পজিটিভ ডি কিউ, মানে হচ্ছে পজিটিভ 2270 মাইনাস ডিডাব্লিউ হচ্ছে কি আমাদের পজিটিভ সাইন ছিল। ঠিক আছে, তাহলে পজিটিভ, তোমরা যখন করবা তখন কিন্তু আর এই যে ব্র্যাকেট দিয়ে এত সুন্দর করে লিখতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য আর কি সব বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 168.771। তাহলে ফাইনালি আমাদের থাকতেছে 2270 মাইনাস 168.771। ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে কি 2101.101.229, ঠিক আছে, 229 জুল। তো এটা আসলে পজিটিভ হবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতেই পারতেছি যে পজিটিভ, তার মানে মিন করতেছে আমাদের যে অভ্যন্তরীণ শক্তিটা, এই অভ্যন্তরীণ শক্তি বা যেটা এখানে অন্তস্থ শক্তি লিখছে, এই অন্তস্থ শক্তির পরিবর্তনটা হচ্ছে 2101 জুল। আর আমাদের এই অন্তস্থ শক্তি কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? যেহেতু পজিটিভ সাইন বিশিষ্ট, তার মানে আমরা বুঝতেছি যে এই অন্তস্থ শক্তিটা বৃদ্ধি পাইছে। ঠিক আছে, বৃদ্ধি পাইছে। তো এই ব্যাপারটাই হচ্ছে মানে আমাদের এটি আসলে এখানে অ্যান্সার হিসেবে বের করতে বলছে। আমি এখানে পজিটিভ সাইনটাও দিয়ে দিই। তো তোমাকে যদি আর কি বলতো যে বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে, তখন তুমি সেটা আর কি উল্লেখ করে দিতা। তাহলে বুঝতেই পারতেছো যে অঙ্কগুলো কিন্তু খুবই সিম্পল, মানে জাস্ট আমাদের এখানে মেইনলি কাজের হিসাবটা করতে হয়। কাজ কি? ডি ডাব্লিউ সমান হচ্ছে গিয়ে পি ডেল বি। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা তো এই অংশটুকু করলাম। এখানে আমরা আরেকটা ব্যাপার একটু তোমাদের সাথে উল্লেখ করে দিই, যদিও এটা
মানে রসায়ন আর হচ্ছে কি তোমাদের ওই ফার্স্ট পেপার মেনলি রসায়নেই আসে, অথবা তুমি কাজ শক্তি ক্ষমতা যদি বলো সেই ক্ষেত্রে হয়তো প্রয়োজন, এখানে খুব বেশি প্রয়োজন হয় না। তো তারপরে আমি ব্যাপারটা উল্লেখ করে দিই, যদি আর কি কখনো আসে, যদি কখনো চলে আসে তো সেইটা আমরা আসলে কীভাবে করব। তাহলে দেখো আমরা হচ্ছে কি কী পড়লাম, যে কাজের যে সূত্রটা W = P del V বা হচ্ছে ইন্টিগ্রেশন অফ P del V যেটাই বলো, সমস্যা নেই। তো ইন্টিগ্রেশন তো এখানে আর দরকার নেই, যেহেতু হচ্ছে আমাদের সমচাপ আমরা শুরু থেকেই পড়ে আসতেছি যে এখানে যে কাজের পরিমাণটা এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তো এই যে PV = nRT, এই সূত্রটা যদি আমি এখন একটু যাই, ঠিক আছে, PV = nRT, তাহলে ধরো ওই যে আমাদের সিলিন্ডার যেটা ছিল, আমাদের যে সিলিন্ডারটা ছিল, এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের শুরুতে হচ্ছে ধরো সিলিন্ডারের প্রেশার ছিল P1, P যেহেতু চেঞ্জ হবে না তাহলে এটাকে আমি নাম্বারিং করলাম না, আর হচ্ছে গিয়ে ভলিউম ছিল ধরো B1, আদর্শ গ্যাস ধ্রুবক যেটা মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে, এটা তো আর চেঞ্জ হবে না, তাহলে N মূল সংখ্যা ধরো হচ্ছে ছিল N, আর হচ্ছে তাপমাত্রা ছিল T1, ঠিক আছে, মানে এই ব্যাপারগুলো ছিল। তারপরে আমি হচ্ছে গিয়ে যে এক্সপেরিমেন্ট করতে করতে বা হচ্ছে গিয়ে তাপশক্তি দিয়ে বা যেভাবেই হোক আমি চেঞ্জ করলাম, হচ্ছে ধরো B2-তে নিয়ে গেলাম আর হচ্ছে T2-তে নিয়ে গেলাম। যেহেতু আমরা শুরুতেই বলছি যেহেতু চাপ স্থির, তাহলে B আর T হচ্ছে চেঞ্জ হবে। তো আমি এখান থেকে যে দুইটা ক্ষেত্রে আমি হচ্ছে দুইটা ইকুয়েশন লিখতে পারি। প্রথম ইকুয়েশনটা আমরা এরকমভাবে লিখতে পারি PB1, আচ্ছা সবটাই লাল কালার দিয়ে লিখি এখানে, PB1 সমান হচ্ছে N আর T1। আর দ্বিতীয় যে এক্সপেরিমেন্টটা বা দ্বিতীয় যে হচ্ছে গিয়ে ব্যাপারটা পরীক্ষাটা, সেটার ক্ষেত্রে আমি বলতে পারি PB2 সমান N আর T2, ঠিক আছে। তো দেখো আমি হচ্ছে এখানে দুইটা যদি হচ্ছে বিয়োগ করে দিই, ঠিক আছে, মানে একটা ইকুয়েশন থেকে অন্য একটা ইকুয়েশন যদি বিয়োগ করে দিই, ধরো হচ্ছে আমি 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন বিয়োগ করতেছি, 2 নম্বর ইকুয়েশন বিয়োগ হচ্ছে তোমার কি 1 নম্বর, এটাকে আমি দিলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এটাকে আমি দিলাম হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা পাচ্ছি কি ফাইনালি দেখো তো, আমরা হচ্ছে পাচ্ছি PB2 - B1, আর এই পাশে পাচ্ছি আমরা NR কমন নিয়ে T2 - T1। বুঝতে পারছো এই অংশটা? তাহলে PB2 - B1 এটাই তো আসলে কী ছিল, P del V ছিল, P del V ছিল। তাহলে দেখো P del Vটাকে কিন্তু ইচ্ছা করলে আমি N আর del T কিন্তু লিখতে পারি, ঠিক আছে। মানে আমাদের যে কাজের যে সূত্রটা, এটা অলওয়েজ যে P del V হবে এরকম না। আমাদেরকে যদি কোয়েশ্চেনটা এরকমভাবে দেওয়া থাকে যে হচ্ছে আমাদের ভলিউমটা বের করে ভলিউমের পার্থক্য নির্ণয় করা ইজি, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে P del V লিখবো। আর যদি আমি দেখি না কোয়েশ্চেনটা এরকমভাবে দেওয়া আছে যে আমার তাপমাত্রার পার্থক্যটা বের করা ইজি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে N আর del T প্রয়োগ করবো, ঠিক আছে। দুইটা আসলে কাজ নির্ণয়ের সূত্রই, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে তোমার কাজের সূত্র। তাহলে তোমার যখন যেটা প্রয়োজন তখন তুমি সেটা ইউজ করবা। যদিও আমাদের ফিজিক্সে এই N আর del Tটা খুব বেশি যে ইউজ হয় এরকম না, ঠিক আছে, খুব বেশি যে ইউজ হবে এরকম না, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমার ইউজ হইতে পারে, ঠিক আছে। তাহলে আমি ওই যে যেখানে হচ্ছে তোমাদের প্রমাণটা দেখাইছিলাম যে হচ্ছে গিয়ে এই যে এখানে, তো এখানে একটু লিখে দিই যে P del V, আচ্ছা ঠিক আছে, এখানে লেখার দরকার নেই, আমি তো এখানে মাত্র লিখিয়ে দিছি, তো এটা তোমরা হচ্ছে মাথায় রাখবে, ওকে, আমাদের প্রয়োজন হতে পারে এক্সট্রা। আচ্ছা এক্সট্রা লেখার দরকার নেই। তাহলে চলো এখন হচ্ছে আমরা দেখি পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশটা হচ্ছে আমাদের তাপগতীয় প্রক্রিয়া, যেটা হচ্ছে আমাদের সময়আয়তন প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে সময়আয়তন প্রক্রিয়া মানে কি, আয়তন আসলে সেম থাকবে, মানে সমান থাকবে। তাহলে আয়তন স্থির থাকে, তো এটাকে আমরা হচ্ছে চাপীয় সূত্র বলি। রসায়নের ভাষায় যদি বলি, মানে রসায়নে যেটা আমরা অ্যাকচুয়ালি পড়ে আসছি সেটা হচ্ছে চাপীয় সূত্র। তাহলে যেহেতু আমাদের এখানে আয়তনটা স্থির, তো সেই ক্ষেত্রে তাপমাত্রার সাথে চাপ পরিবর্তিত হবে, ঠিক আছে। তাহলে ওইখানে যদি আবার একটু আমি যাই, TB/T যে চির সূত্রটা শুরুতে লিখছিলাম, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের তাপমাত্রার সাথে চাপ পরিবর্তিত হবে, ঠিক আছে। যেহেতু আমাদের ভলিউম ফিক্সড, তো সেই ক্ষেত্রে এই ভলিউমটা চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা এখানে বলতে পারি আমাদের যদি বলি এই দুইটা রাশির মধ্যে সম্পর্কটা কি, তাহলে P1 সমান হচ্ছে তোমার P2 T2, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমাদের জানা থাকতে হবে, ওকে ওকে। তো আমরা হচ্ছে কি এটা তো বুঝতে পারলাম যে হচ্ছে কি তাহলে সময়আয়তন প্রক্রিয়া আয়তন স্থির। এখন আমরা বুঝবো কিভাবে, ঠিক আছে, আমরা শর্তটা বা কোন শর্ত থাকলে আমরা বুঝবো যে এখানে হচ্ছে আমরা সময়আয়তনের সূত্রগুলো প্রয়োগ করব। তো একটা হচ্ছে কি এই যে আগের মতোই কোয়েশ্চেন একদম সরাসরি বলে দেওয়া থাকবে, ঠিক আছে, যে তোমার সময়আয়তন প্রক্রিয়া, সময়আয়তন কত একদম টোটাল উল্লেখ থাকবে কোয়েশ্চেনে। আর আরেকটা হচ্ছে পিস্টনটি শক্তভাবে লাগানো থাকবে, মানে ফিক্সড থাকবে পিস্টনটা, যেটা এটা একদম এরকমভাবে লাগানো থাকবে যাতে পিস্টনটা আগের মতো আর উঠানামা না করতে পারে। আমরা আগের
সমচাপ যে প্রক্রিয়াটা দেখছিলাম সেখানে বলছিলাম যে পিস্টনটা হচ্ছে উপর নিচ ওঠানামা করতে পারতো স্বাধীন। আর এখন এখানে ধরো পিস্টনই নেই, ঠিক আছে। আমরা বাসা বাড়িতে যে হচ্ছে গিয়ে গ্যাস সিলিন্ডারগুলো যে ইউজ করি এগুলা কি মানে এগুলা কি হচ্ছে কি আয়তন বৃদ্ধি পায় বা হ্রাস পাইতে পারে? হ্রাস পাইতে পারে না, কিন্তু এখানে কোনো পিস্টনই নেই, একদম ফিক্সডভাবে লাগানো। তাহলে ফিক্সডভাবে যদি লাগানো থাকে আমি বাহির থেকে যতই তাপ শক্তি দেই না কেন, ঠিক আছে, বা হচ্ছে বের করে নিই না কেন, এই পিস্টন যেহেতু নাই তাহলে সে কিন্তু ওপর নিচ ওঠানামা করতে পারবে না। তার মানে অলওয়েজ সে হচ্ছে একটা নির্দিষ্ট ভলিউম ধারণ করে রাখতে বাধ্য, ঠিক আছে। তো আমাদের এই ক্ষেত্রে এটাই বলতেছি যে আমাদের যে হচ্ছে গিয়ে পিস্টনটা, এই পিস্টনটা একদম ফিক্সড যদি থাকে আর কি, যদি পিস্টন থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফিক্সড থাকবে, আর যদি না থাকে মানে নর্মালি একটা পাত্র থাকে তো সেই ক্ষেত্রে তো আমাদের হচ্ছে গিয়ে সময়আয়তন, ঠিক আছে। তো সময়আয়তনের জন্য অবশ্যই পাত্রের মুখ কিন্তু একদম বন্ধ থাকা লাগবে, মানে এটি কিন্তু আমাদের মেইন শর্ত, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে হচ্ছে আমাদের কাজের সূত্রটা কী হবে, যেহেতু আমাদের প্রধান ক্রাইটেরিয়াই এখানে ছিল বা প্রধান কাজটাই ছিল, প্রতি ক্ষেত্রে কাজের সূত্র কী হবে এটা ছিল আমাদের হচ্ছে প্রধান কাজ। তাহলে আমি যদি এখন বলি যে হচ্ছে এখানে কাজের সূত্রটা ধরো হচ্ছে কি মেইন যে এইটার সাথে রিলেট যদি করতে চেষ্টা করি ডিডাব্লিউ, তো আমরা হচ্ছে গিয়ে ডিডাব্লিউটা যদি এখান থেকে বের করি, ডিডাব্লিউটা ছিল অ্যাকচুয়ালি এখানে লিখি, তাহলে ডিডাব্লিউ সমান ছিল ইন্টিগ্রেশন অফ পি ডেল বি, ঠিক আছে। তো যদিও এখানে হচ্ছে আমাদের চাপ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, যেহেতু এখানে পিস্টন একদম হচ্ছে ফিক্সড করে লাগানো, তাহলে আমি বাহির থেকে যদি তাপ শক্তি দিই তাহলে অবশ্যই হচ্ছে গ্যাসের ভিতর, ঠিক আছে, এই পাত্রের ভিতর আমাদের হচ্ছে প্রেশার বাড়বে, কিন্তু প্রেশার চেঞ্জ হলেও বা প্রেশার থাকলেও ভলিউম তো চেঞ্জ হচ্ছে না। ভলিউম চেঞ্জ হচ্ছে না কথাটার মানে কি, ঠিক আছে, ভলিউম চেঞ্জ হচ্ছে না আমরা যদি যে কাজ শক্তি ক্ষমতার ভাষায় বলি, তার মানে পিস্টনের যে হচ্ছে গিয়ে উচ্চতার পরিবর্তন, ঠিক আছে, এটা আসলে জিরো হবে, মানে হচ্ছে কি আমাদের পিস্টনের স্মরণ হবে না। আর পিস্টনটাকে অনেক জোরে ভিতর থেকে ধাক্কা দিচ্ছি কিন্তু পিস্টনের স্মরণ হচ্ছে না, ঠিক আছে। তো স্মরণ যদি না হয় তাহলে কাজ হবে না, কারণ কাজ হওয়ার শর্ত তোমার বলও লাগবে, আবার হচ্ছে গিয়ে কি স্মরণও হওয়া লাগবে। তো এখানে বল আছে কিন্তু স্মরণ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের কাজ হবে না। তো এই ক্ষেত্রে তো যদিও আমরা হচ্ছে যে বল স্মরণে করতেছি না, আমরা পি ডেল বি দিয়ে করতেছি, তাহলে ডেল বি যেহেতু জিরো, ঠিক আছে, ডেল বি হচ্ছে এখানে তাহলে কি জিরো হবে, ডেল বি সমান জিরো। তাহলে আমাদের এই পি এর মান যাই হোক না কেন আমাদের ফাইনালি কী পাবো, জিরো পাবো। তার মানে একটা ব্যাপার একদম এখন থেকে টোটালি মুখস্থ রাখবা, সম আয়তন যে প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়ায় তোমার হচ্ছে কাজের পরিমাণ জিরো, সম আয়তন প্রক্রিয়ায় কাজের পরিমাণ জিরো, ঠিক আছে। তাহলে সমায়তন প্রক্রিয়া যদি তোমার কাজের পরিমাণ জিরো হয় তাহলে আমরা কি বলতে পারি যে তোমার ডি কিউ সমান হচ্ছে তোমার ডি ইউ, ঠিক আছে। তো আমাদের তাপগতির যে প্রথম সূত্রটা ছিল, ঠিক আছে, প্রথম সূত্রটা তাইলে হচ্ছে গিয়ে কি আমরা এখন এরকমভাবে লিখতে পারি, এই ফর্মেটে লিখতে পারি। যদিও তুমি এই সূত্রটাই মুখস্থ রাখবা ডি কিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ, সমায়তনের জন্য আর কি হচ্ছে ডিডাব্লিউটা জিরো। তো এটা হচ্ছে তুমি মাথায় রাখলে আর একটু মানে ব্যাখ্যা করাটা আর কি একটু ইজি হবে। তো সমস্যা নেই, এটা আমি বলবো না যে এটা মুখস্থ রেখে তুমি মাথার প্রেশার বাড়াও। তো এই যে এই ইকুয়েশনটা আমাকে কি মেসেজ দিচ্ছে, এই মেসেজটা আমাকে দিচ্ছে হচ্ছে এরকম যে আমি যদি সময়আয়তন প্রক্রিয়ায় সিস্টেমে তাপশক্তি প্রদান করি, ঠিক আছে, ধরো আমি কিউ পরিমাণ তাপশক্তি প্রদান করলাম, তাহলে এই সবটাই সে ব্যয় করে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, মানে কোনো কাজ করে না, ঠিক আছে। ওই যে আমরা ল্যান্ড পার্সেলের কথা বলছিলাম, ধরো হচ্ছে কি তুমি কোনো একটা সিস্টেম, ধরো এই যে এটা হচ্ছে একটা জায়গা বা জমি, এই জায়গার ভিতরে আমি বসে আছি, বাহির থেকে আমি বাজেট পাইছি, ঠিক আছে, মানে আমি তাপশক্তি পাইছি আর কি, বাহির থেকে আমি টাকা পাইছি বা তাপশক্তি পাইছি, পেয়ে আমি হচ্ছে কী করলাম না, কোনো কাজ করলাম না, ঠিক আছে। তার মানে আমার ফুল টাকাটা আমার পকেটে হচ্ছে গিয়ে ঢুকাই ফেলছি, মানে হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তি বাড়াইছি, ঠিক আছে, মানে এখানে আর কি অ্যাসেট করছি, এই আর কি ব্যাপারটা। তাহলে হচ্ছে কি আমাদের সময়আয়তন প্রক্রিয়ায় আমি যে পরিমাণ তাপশক্তি প্রোভাইড করব সিস্টেমে সবটাই তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে, ঠিক আছে। উল্টাভাবে আমরা বলতে পারি যদি সিস্টেম থেকে তাপশক্তি তুমি বের করে নাও, সময়আয়তন প্রক্রিয়ায় তুমি সিস্টেম থেকে তাপশক্তি যদি বের করে নাও, এটা মিন করে তার হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তিটা সেটা কমবে, ঠিক আছে। তার মানে সেই ক্ষেত্রে আমাদের ডিউ যেটা হচ্ছে নেগেটিভ সাইন বিশিষ্ট হবে, ঠিক আছে। তো এই আর কি ব্যাপারটা, মানে কমবে আর কি। আচ্ছা তুমি এটা নিজের মতো রিলেট করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমাদের যেহেতু মেইন উদ্দেশ্য ছিল প্রতিটা প্রক্রিয়ায় কাজের সূত্র নির্ণয় করা, তো যেহেতু এখানে কাজের পরিমাণ জিরো তাহলে এখানে কাজের কোনো সূত্র নেই, জাস্ট এইটা অনুধাবনমূলক কোশ্চেনে আসতে পারে যে ব্যাখ্যা করো যে সময়আয়তন প্রক্রিয়ায় তোমার সরবরাহকৃত শক্তি সমান হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ঠিক আছে, এটা আসতে পারে, অথবা এমসিকিউ আসতে পারে। তো এইগুলো আশা করি এখন তুমি হচ্ছে কি এমসিকিউ আঁকায় ফেলতে পারবা, এই ব্যাপারে আর আমাদের ডিটেলস এত ম্যাথ নেই যেহেতু আমাদের সূত্রই নেই এখানে। আচ্ছা তারপরে হচ্ছে যে আমরা বলছিলাম যে আমাদের এখন সমচাপ প্রক্রিয়া এবং হচ্ছে সময়আয়তন প্রক্রিয়া, দুইটা প্রক্রিয়ার সাথে হচ্ছে নতুন দুইটা টার্ম, একটা হচ্ছে আমাদের স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা যেটাকে হচ্ছে আমরা সিপি বলি, ঠিক আছে, স্থির চাপে যে মোলার তাপ ধারণ ক্ষমতা এটাকে আমরা বলি হচ্ছে সিপি, সিপি
আর আমাদের হচ্ছে স্থির আয়তনের মোলার তাপ ধারণ ক্ষমতা যেটা, এটাকে আমরা হচ্ছে বলি সিবি, ঠিক আছে। যেটা স্থির আমরা সি এর নিচে হচ্ছে এটা বসায় দেবো, ঠিক আছে। তো তার আগে আমাদের জানতে হবে আসলে হচ্ছে কি আমাদের এই তাপ ধারণ ক্ষমতাটা অ্যাকচুয়ালি আসলে কি, মোলার তাপ ধারণ ক্ষমতা এই ব্যাপারটা আসলে কি। আমরা 9 10-এ আপেক্ষিক তাপ পড়ে আসছি, তাই না? আপেক্ষিক তাপ সম্পর্কে তো আমাদের আইডিয়া আছে যে আমি যদি 1 কেজি ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তোমরা ডেফিনেশনটা লিখে ফেলতে পারো, 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক তাপ, ঠিক আছে। তো ওইটার মতোই আর কি, আমাদের আপেক্ষিক তাপের মতোই তো মুলার আপেক্ষিক তাপ আছে। আর তাপ ধারণ ক্ষমতা কী ছিল 9 10-এ আমাদের পড়া তাপ ধারণ ক্ষমতা ছিল আমি হচ্ছে কি যে কোনো পরিমাণ বল, ঠিক আছে, এখন আর 1 কেজি হবে না, আমি হচ্ছে যে কোনো পরিমাণ বলই হোক আমি 1 কেলভিন বৃদ্ধি করব, সেটাকে আমরা বলতাম হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তো তাইলে হচ্ছে গিয়ে এখানে এই তাপ ধারণ ক্ষমতাটাই আসছে, কিন্তু দেখো আরেকটা টার্ম কিন্তু অ্যাড হয়ে গেছে যে মুলার তাপ ধারণ ক্ষমতা। তো মুলার তাপ ধারণ ক্ষমতা মিন করে যে আমি 1 মোল পরিমাণ পদার্থের, ঠিক আছে, 1 মোল পরিমাণ পদার্থের তাপমাত্রা আমি 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করব, ঠিক আছে। এই বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে মুলার তাপ ধারণ ক্ষমতা। তাহলে তোমাদের যদি আমি একটু গ্রাফিক্যালি বোঝাতে চেষ্টা করি বা হচ্ছে কি একটু উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো এখানে হচ্ছে একটা পাত্র আছে, এই পাত্রে হচ্ছে তোমার n মোল পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে, পদার্থ আছে। তো আমি এখানে তাপ শক্তি প্রোভাইড করলাম, ঠিক আছে, কি পরিমাণ তাপ শক্তি দিলাম, ধরো হচ্ছে কিউ পরিমাণ তাপ শক্তি দিলাম, দিয়ে তার যে তাপমাত্রা সেটা হচ্ছে আমি টি কেলভিন চেঞ্জ করলাম, ঠিক আছে, পরিবর্তনটা আমি করলাম টি কেলভিন চেঞ্জ করলাম, ধরো বৃদ্ধি করলাম। যেহেতু আমি তাপ শক্তি দিয়েছি তাহলে হচ্ছে তাপমাত্রা বাড়বে। এটা কিন্তু এই যে টি কে না, মানে টি কেলভিন, আমি একটু মার্ক করে দিই, এটা হচ্ছে আমাদের টি কেলভিন চেঞ্জ করলাম। তো এখন আমি ওই কিক নিয়ে আমি কী বলতে পারি, যেহেতু আমি এই কিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করে আমি n মোল পদার্থের তাপমাত্রা টি কেলভিন চেঞ্জ করছি, তো আমাদের ডেফিনেশনটা কিন্তু ছিল কি, মানে যে আমাদের তাপ ধারণ ক্ষমতার যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা কিন্তু ছিল 1 মোল পরিমাণ পদার্থের তাপমাত্রা আমি 1 কেলভিন চেঞ্জ করবো, ঠিক আছে। তাইলে যে পরিমাণ তাপটা দরকার হয়, তাহলে আমি যদি ওই কিক নিয়মে এখন কাজটা করি, আমি আর ওই কিক নিয়মে ওইরকম লিখবো না, জাস্ট হচ্ছে এখান থেকে দেখিয়ে দিই। আমি যে এখন ওই কিক নিয়মে কাজটা করি, তাহলে আমি হচ্ছে গিয়ে প্রতি মোলের জন্য, প্রতি কেলভিনের জন্য যে পরিমাণ তাপ শক্তি লাগছিল সেটা আমরা পাবো হচ্ছে গিয়ে কিউ বাই n ইন্টু ডেল টি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যে পরিমাণ তাপ শক্তি লাগছিল এই n মোলের জন্য এবং ডেল টি পরিমাণ চেঞ্জ করার জন্য, তো আমাদের যেহেতু 1 কেলভিনের জন্য এবং 1 মোলের জন্য হিসাব করতে হবে, সেজন্য আমি যে টোটাল যে তাপটা আমি প্রোভাইড করছিলাম, সরবরাহ করছিলাম, এটাকে আমি হচ্ছে মূল সংখ্যা দ্বারা ভাগ করে দিছি এবং হচ্ছে গিয়ে তাপমাত্রার পরিবর্তন দ্বারা ভাগ করে দিছি। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি এখন সি, ঠিক আছে। এটাকে অনেক সময় আমরা থার্মাল ক্যাপাসিটিও বলি। তো যাই হোক, তো আমাদের কিউ বাই n বাই ডেল টি হচ্ছে আমাদের তাপ ধারণ ক্ষমতা। তো দেখো এটা দেখতে কিন্তু একটু বর্ণাঢ্য ফরম্যাট লাগতেছে বা হচ্ছে কি আমাদের মনে রাখাও হয়তো একটু কঠিন হয়ে যেতে পারে। তো আমরা এই ব্যাপারটাকে ইচ্ছা করলে এরকমভাবে লিখতে পারি যে কিউ ইকুয়াল এন সি ডিটি, ঠিক আছে, বা এন সি ডেল টি। তো সূত্রটাকে আমরা এই ফরম্যাটের মাথায় রাখবো যে আমি হচ্ছে যদি কোনো একটা জায়গায় n মোল পদার্থ থাকে আর হচ্ছে আমি তার তাপমাত্রা হচ্ছে যদি টি কেলভিন চেঞ্জ করতে চাই আর তার হচ্ছে তাপ ধারণ ক্ষমতা যদি সি হয়, তাহলে আমার টোটাল যে হচ্ছে তাপ লাগবে সেই টোটাল তাপটা হচ্ছে কিউ। তাহলে কিউ ইকুয়াল এন সি ডিটি, তাহলে কিউ ইকুয়াল কি এন সি ডিটি, ঠিক আছে, ওকে। তো এই ব্যাপারটা আশা করি এখন বুঝতে পারছো। তো আমাদের হচ্ছে এখন ঘটনা স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা। এখন স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা কথাটার মানে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে একটা পাত্র, এই যে ওই পাত্রটার কথাই চিন্তা করো, এই পাত্রে যেহেতু আমরা এখন 1 মোলের জন্য হিসাব করবো, বলে আমি এখন হচ্ছে এই পাত্রে জাস্ট 1 মোলেই চিন্তা করবো, মানে বেশি আর হচ্ছে দেখাবো না, 1 মোল। ধরো হচ্ছে কি আমাদের এই পাত্রে 1 মোল পরিমাণ পদার্থ আছে, 1 মোল পরিমাণ পদার্থ আছে, আর হচ্ছে আমি তার তাপমাত্রা ডেল টি যেটা এটা চেঞ্জ করতে চাচ্ছি, ধরো হচ্ছে 1 কেলভিন, ঠিক আছে। 1 মোল পদার্থ আছে, আমি হচ্ছে গিয়ে কি 1 কেলভিন, আচ্ছা এটাই লিখো, ঠিক আছে। তাহলে আমি যদি হচ্ছে এই কাজটা করতে চাই, 1 মোল পরিমাণ পদার্থ আছে, আমি তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে চাচ্ছি, তো এই ক্ষেত্রে তো অবশ্যই আমার বাহির থেকে একটা তাপ শক্তি প্রোভাইড করতে হবে, তাই না, একটা বাহির থেকে একটা তাপ শক্তি কিন্তু আমার প্রোভাইড করতে হবে। তাহলে স্থির চাপে যদি আমি এই কাজটা করি, মানে আমি যদি এই যে পিস্টনটায় যে স্থির চাপ প্রক্রিয়াটা কী ছিল, আমার পিস্টনটা স্বাধীন, মানে হচ্ছে আমি যখনই হচ্ছে একটু তাপ শক্তি দিলাম তখন কিন্তু ভিতরে কী হয়ে যেতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে। তো পিস্টনটা যদি স্বাধীন হয় তাহলে পিস্টনটা একটু উপরে উঠবে, উঠে ওই যে পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে ফাইনাল টাইম পর্যন্ত আমাদের প্রেশার যেটা ছিল ওই ইনিশিয়াল প্রেশারটাই থাকবে, মানে প্রেশার চেঞ্জ হবে না। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে স্থির চাপ। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে
তাপ শক্তিটা লাগবে, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি সিপি, ঠিক আছে, বুঝতেছো ব্যাপারটা? এটাকে আমরা বলতেছি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে, হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা। ব্যাপারটা আবার একটু ক্লিয়ার হোক যে আমার এই যে পাত্রটা, এই পাত্রের প্রেশার সেমই থাকবে, প্রেশার চেঞ্জ করবো না আমি, তার হচ্ছে গিয়ে 1 মোল ছিল, আমি তাপমাত্রা হচ্ছে 1 কেলভিন বৃদ্ধি করবো, তাহলে আমার যে পরিমাণ তাপ শক্তিটা দিতে হচ্ছে এটা হচ্ছে আমি বলতেছি সিপি। তুমি ডেফিনেশন আকারে মুখস্থ করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখন যদি এখানে হচ্ছে তোমার এন মোল থাকতো, মানে 1 মোলের পরিবর্তে যদি তোমার এন মোল থাকতো, আর আমি তাপমাত্রা যদি হচ্ছে গিয়ে 1 কেলভিন চেঞ্জ না করে আরও বেশি চেঞ্জ করতাম, ঠিক আছে, ধরো টি কেলভিন চেঞ্জ করতাম, তাহলে আমাদের কিন্তু সূত্রটা এই ফর্মেটে এখন আমরা লিখতে পারতাম। যদি 1 মোলের জায়গায় হচ্ছে গিয়ে বেশি থাকতো, তাহলে আমরা সূত্রটাকে এরকমভাবে লিখতে পারবো। তখন হয়তো আমাদের টোটাল তাপ শক্তি লাগতো এরকম, এটাকে আমি ডিকিউ বললাম, যে টোটাল আমার তাপ শক্তি দেওয়া লাগতো এন সিপি ডিটি, ঠিক আছে, যদি আমার 1 মোলের জায়গায় এন মোল থাকতো, আর আমি তাপমাত্রা 1-এর জায়গায় আরও বেশি হচ্ছে চেঞ্জ করতাম, ঠিক আছে। তো এইটাকে হচ্ছে গিয়ে তুমি জাস্ট আপাতত ডিকিউ শিখো, কোনো সমস্যা নেই। তুমি ইচ্ছা করলে আপাতত মানে জাস্ট মনে রাখার জন্য এটা লেজে একটা পি লাগিয়ে দিতে পারো, ঠিক আছে, এটা লেজে আপাতত একটা পি লাগিয়ে দিতে পারো যে আমি স্থির চাপে এই কাজটা যদি করি তো এত পরিমাণ হচ্ছে আমার তাপশক্তি দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। তাহলে স্থির চাপ যেহেতু বুঝতে পারছো, তাহলে এখন স্থির আয়তনে বোঝাটা খুব ইজি, কারণ আমার এই যে এখন পাত্রটা, পাত্রের পিস্টন একদম আমি ফিক্সড রাখবো বা হচ্ছে পিস্টনই রাখবো না। তো হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে আমি আবার ধরো 1 মোল পরিমাণ গ্যাস আছে, তাপমাত্রা আমি হচ্ছে 1 কেলভিন পরিমাণ চেঞ্জ করতে চাচ্ছি, তাইলে এখন আমার হচ্ছে 1 মোলের জন্য, ঠিক আছে, প্রতি 1 মোলের জন্য আমার হচ্ছে টোটাল যে পরিমাণ তাপশক্তি লাগবে 1 মোলের জন্য এবং হচ্ছে 1 কেলভিন চেঞ্জ করার জন্য, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি সিবি, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এখন 1 কেলভিনের জায়গায় আমি টি কেলভিন চেঞ্জ করব, আর 1 মোলের জায়গায় আমি হচ্ছে ধরো এখানে এন মোল আছে, তাহলে আমার যে তাপশক্তিটা লাগবে সেই ক্ষেত্রে আমি এই তাপশক্তিটা লাগবে এন সিবি ডিটি, ঠিক আছে, বা ডেলটি, যেটাই বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন স্থির আয়তনের জন্য, ঠিক আছে, ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো। স্থির আয়তনের জন্য আমাদের সূত্রটা কি ছিল? স্থির আয়তনের জন্য আমাদের বলছিলাম যে ডি কিউ সমান ডি ইউ প্লাস ডিডাব্লিউ। তো ডিডাব্লিউটা অ্যাকচুয়ালি আসলে কি জিরো ছিল, ডিডাব্লিউ এটা অ্যাকচুয়ালি ছিল জিরো, ঠিক আছে। এটা যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি স্থির আয়তনে আমি যে তাপশক্তিটা প্রোভাইড করছি, ঠিক আছে, স্থির আয়তনে আমি এই যে আমার পাত্রে হচ্ছে এন মোল পরিমাণ গ্যাস ছিল, আর হচ্ছে কি তাপমাত্রা টি কেলভিন চেঞ্জ করছি, চেঞ্জ করার জন্য আমি যে পরিমাণ তাপশক্তিটা প্রোভাইড করছি, যে ডিকিউ পরিমাণ তাপশক্তিটা প্রোভাইড করছি, এই ডিকিউ পরিমাণ তাপশক্তিটা ছিল এনসিবিডিটি। আবার আমরা এই যে প্রথম সূত্রের সাথে মিলিয়ে দেখতেছি স্থির আয়তনের জন্য এই ডিকিউটা অ্যাকচুয়ালি আবার হচ্ছে ডিইউ, ঠিক আছে, ডিকিউটা অ্যাকচুয়ালি আবার কি ডিইউ। তার মানে আমরা বলতে পারি কি যে ডিইউ সমান এনসিবিডিটি। তার মানে কোনো একটা এক্সপেরিমেন্ট যদি আমি স্থির আয়তনে করি, তাইলে আমি এই ডিইউটাকে মানে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা, ঠিক আছে, সরবরাহকৃত যে শক্তি ডিকিউ, এটাকে আমি বলতে পারি এনসিবিডিটি, অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, তাহলে এটাকে আমি কি বলতে পারবো? এনসিবিডিটি বলতে পারবো। তাহলে ডিইউ সমান আমরা বলতে পারবো এনসিবিডিটি, ঠিক আছে। তো এই ব্যাপারটা এখান থেকে আমাদের মুখস্থ থাকতে হবে আপাতত, ঠিক আছে। তো তোমাকে হচ্ছে যে অলওয়েজ স্থির আয়তনের জন্যই হবে এরকম না, ধরো হচ্ছে তোমাকে একটা এক্সপেরিমেন্ট করতে বলছে আর বলছে এটা যদি স্থির আয়তনে করা হইতো, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার কতটুকু শক্তি লাগতো বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হইতো। তাহলে স্থির আয়তনে যে পরিমাণ শক্তিটা লাগতেছে এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, শক্তিও লাগবে আমার এনসিবিডিটি, আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে কি এনসিবিডিটি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের এই স্থির আয়তন এবং হচ্ছে কি স্থির চাপে দুইটাই বুঝলাম। এখন হচ্ছে আমাদের এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা অ্যাকচুয়ালি আসলে কি, চলো সেটা এখন আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, রিলেশন বিটুইন সিপি এবং সিবি। তাহলে এই রিলেশনটা দেখার আগে আমরা হচ্ছে কি আগে ওই সূত্রটার সাথে মিলিয়ে আলোচনা করে তারপর দেখবো, জাস্ট একদম মুখস্থ করে ফেলবো না। তাহলে ধরো আমাদের যে পাত্রটা ছিল, ধরো এই যে একটা আমাদের পাত্র, এই পাত্র হচ্ছে আগের মতোই আমাদের গ্যাসীয় পদার্থ আছে, উপাদান আছে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে গিয়ে শুরুতে কি করছি, এই পাত্রটার আয়তনটা স্থির রেখে একটা তাপশক্তি প্রোভাইড করছি, আয়তন স্থির রেখে আমি একটা তাপশক্তি প্রোভাইড করছি। তাহলে আয়তন স্থির রেখে যদি আমি তাপশক্তি প্রোভাইড করি, তাহলে এই ডি কিউটা যেন কোথায় ব্যয় হয়, ডি ইউএ ব্যয় হয়, ঠিক আছে। তাহলে এই ডি ইউটাকে এখন আমি কি বলতে পারি, এন সিবি ডিটি বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আমি শুরুতে যে এটা হচ্ছে ধরো ফার্স্ট টাইম, ঠিক আছে, শুরুতে যে আমি হচ্ছে তাপশক্তিটা দিলাম, এটাকে আমি হচ্ছে বি লাগিয়ে দিলাম,
যে আমি স্থির আয়তনে এই তাপশক্তি, যদিও এটাকে আর নাম্বারিং করার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য আমি আপাতত লিখতেছি। তাহলে স্থির আয়তনে আমি যে তাপশক্তিটা প্রোভাইড করছি এটাকে আমি বলতেছি হচ্ছে গিয়ে DBQ, হ্যাঁ DQB, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাইছে, আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাইছে NCBDT পরিমাণ, ঠিক আছে। এখন আমার ইচ্ছা হয়েছে আমি যে এই এক্সপেরিমেন্টটা করলাম, ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটা যে আমি করলাম, তো এটা আমি হচ্ছে সমচাপে করতে চাচ্ছি। এটার ভিতর ধরো হচ্ছে কি তোমার পদার্থ আছে N মোল, আর আমি তাপমাত্রা চেঞ্জ করতে চাচ্ছি DT, যেটা এটা হচ্ছে ধরো T কেলভিন আমি হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি হচ্ছে কি আমার যে উদ্দেশ্য ছিল, ঠিক আছে, আমার যে উদ্দেশ্য ছিল ধরো DT আমার হচ্ছে 10 কেলভিন চেঞ্জ করার উদ্দেশ্য ছিল, আমার ইচ্ছা ছিল আর কি, মনে মনে আমার এটা ইচ্ছা ছিল। তো আমি হচ্ছে 10 কেলভিন চেঞ্জও করে ফেলছি, কিন্তু এই এক্সপেরিমেন্টে যদি এখন আমি হচ্ছে সমচাপে করতে চাই, ঠিক আছে, তো সমচাপে করতে চাওয়া কথাটা মানে হচ্ছে গিয়ে আমি যে এখানে তাপশক্তি প্রোভাইড করলাম, প্রোভাইড করে আমি হচ্ছে গিয়ে তাপমাত্রা চেঞ্জ করলাম, মানে তাপমাত্রা বৃদ্ধি করলাম। তো এই তাপমাত্রা বৃদ্ধি করার ফলে কিন্তু আমার প্রেশারটাও বৃদ্ধি পেয়ে গেছে। আমি তাপমাত্রা যেহেতু বৃদ্ধি করছি সেই ক্ষেত্রে আমাদের প্রেশার যেটা, প্রেশারটাও কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। তো আমার দ্বিতীয়ত ইচ্ছা হয়েছে যে আমি চাপ স্থির রেখে এই এক্সপেরিমেন্টটা করবো, মানে হচ্ছে আমি তাপমাত্রা 10 কেলভিন বৃদ্ধি করব। তো আমি যদি চাপ স্থির রাখতে চাই তাহলে অবশ্যই পিস্টনটাকে এখন আমার কী করতে হবে, একটু স্বাধীন করে দিতে হবে, পিস্টনটাকে আমার একটু স্বাধীন করে দিতে হবে। এখন পিস্টন যদি আমি স্বাধীন করে দিই তাহলে পিস্টনটা হয়তো যে আমার এখানে উঠে যাবে, পিস্টনটা আমার এখানে উঠে যাবে। তো পিস্টনটা যে এখানে উঠছে এই কথাটা মিন করতেছে কি, যে আমাদের এখানে পদার্থটা প্রসারিত হয়েছে। প্রসারিত হয়েছে মানে কি, তার কিছুটা অভ্যন্তরীণ শক্তি কমে গেছে। তো অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া মানে কি, অভ্যন্তরীণ শক্তি যেহেতু শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে তাহলে কিন্তু তার তাপমাত্রাও কমে যাওয়া, ঠিক আছে। তাহলে দেখো আমার উদ্দেশ্য ছিল তাপমাত্রা 10 কেলভিন বৃদ্ধি করব, আমি 10 কেলভিন বৃদ্ধিও করছি স্থির আয়তনে, কিন্তু এইটাকে যদি এখন আমি হচ্ছে স্থির চাপে কনভার্ট করতে চাই, তো আমি পিস্টনটাকে স্বাধীন করে দিলে, মানে আমার পিস্টনটাকে অবশ্যই স্বাধীন করে দিতে হবে স্থির চাপের জন্য। স্বাধীন করে দিলে আমাদের দেখতেছি যে হচ্ছে গিয়ে এটা কি লিখছি হচ্ছে গিয়ে প্রেশার, হ্যাঁ এটা তো আগের লাইনের জন্য লিখছিলাম যে হচ্ছে আমরা যেহেতু তাপমাত্রা বাড়াইছি তাহলে হচ্ছে আমাদের প্রেশারটা বেড়ে গেছে। ওকে ঠিক আছে, তাহলে প্রেশার আমি যেহেতু প্রেশারটাকে স্বাধীন করে দিছি তাহলে এখন হচ্ছে গিয়ে কি কিছুটা প্রসারিত হয়ে আমার প্রেশার কমবে। তো প্রেশার কমছে ঠিক আছে, কিন্তু হচ্ছে কি কিন্তু আমার অভ্যন্তরীণ শক্তি কমে গেছে, ঠিক আছে। অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া মানে কি, আমার তাপমাত্রাও কমে যাওয়া। তো আমার যে উদ্দেশ্য ছিল আমি 10 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করব, এখন কিন্তু আমার এটা আর থাকতেছে না। এখন হয়তো তাপমাত্রা মনে করা হচ্ছে বৃদ্ধি হচ্ছে কি 8 কেলভিন, ঠিক আছে। তার মানে এখন যে আমার তাপমাত্রা কিছুটা কমে গেছে তাহলে আমার নতুন করে কি আরেকটু পরিমাণ শক্তি দেওয়া উচিত না? বুঝতেছো ব্যাপারটা? আমার যে তাপমাত্রা একটু কমে গেছে সে প্রসারিত হয়ে, তাহলে আমার নতুন করে এক্সট্রা করে আরেকটু তাপশক্তি দরকার। তো আমি ধরো হচ্ছে কি আরেকটু তাপশক্তি দিলাম, এটাকে আমি নাম দিলাম হচ্ছে DQ এক্সট্রা, ঠিক আছে। তাহলে DQ এক্সট্রাটা আসলে কোথায় কাজে লাগতেছে বলো তো? আমাদের অভ্যন্তরীণ শক্তি তো হচ্ছে গিয়ে আর কোনো চেঞ্জ হবে না, কারণ আমার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে তাপমাত্রা 10 কেলভিন বৃদ্ধি করা। তো আমি কিন্তু 10 কেলভিন বৃদ্ধি করে ফেলছিলাম, আমি তো তাপমাত্রা 10 কেলভিন বৃদ্ধি করে ফেলছিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে একটু নেমে আসছে, কেন নেমে আসছে? অভ্যন্তরীণ শক্তি কিছুটা কমে গেছে সেজন্য। তো এখন এই যে যতটুকু অভ্যন্তরীণ শক্তি কমে গেছে আমি জাস্ট ওইটা দেবো, ঠিক আছে। তাহলে ওই অভ্যন্তরীণ শক্তির যে গ্যাপটা, মানে যতটুকু অভ্যন্তরীণ শক্তি কমছে আমি শুধুমাত্র ওইটা দিচ্ছি। দেখো তাহলে অভ্যন্তরীণ শক্তি আমি আগে তো বাড়িয়ে ফেলছিলাম, ধরো হচ্ছে 100 লাগিয়ে বাড়ায় ফেলছিলাম, ওইটা আমার উদ্দেশ্য ছিল। তো আমি হচ্ছে গিয়ে এখন যেহেতু সে ধরো এখান থেকে 20 জুল খরচ করে ফেলছে, তাহলে আমার নতুন করে আর কি দেওয়া লাগতেছে, 20 জুল দেওয়া লাগতেছে। তো আমি দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে গিয়ে এই যে ওই অভ্যন্তরীণ শক্তির আর কোনো পরিবর্তন হচ্ছে না, আমার এক্সট্রা পরিমাণ যে তাপশক্তিটা দিচ্ছি আমার তাপমাত্রা 10 কেলভিনে যাওয়ার জন্য, ওইটা হচ্ছে এই যে শক্তিটা দিয়ে সে কাজ করে ফেলছিল, মানে সে যে প্রসারিত হয়ে গেছিলো, এই প্রসারিত হওয়ার জন্য যে তাপশক্তিটা লাগছিল, মানে ওই গ্যাসের পকেট থেকে যে খরচ হয়েছিল আমি জাস্ট ওইটা ফিল আপ করে দেয়া। তাহলে সে তার পকেট থেকে কতটুকু খরচ করছিল বলো তো? যতটুকু দিয়ে সে কাজ করছিল, ঠিক আছে, যতটুকু দিয়ে সে কাজ করছিল, ঠিক আছে। তাহলে যতটুকু দিয়ে যে কাজ করছিল এই এক্সট্রাটা আমি দিলাম, তাহলে এই এক্সট্রার পরিমাণটা হবে তোমার DW। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, একটু ভালো করে ক্লিয়ার হয়েছে কিনা, যদি একটু হয়তো বেশি পেঁচায় ফেলছি। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে 1-2 বার দেখলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমাদের এই যে এই তাপশক্তি মানে DQ শুরুতে যেটা দিছিলাম এবং DQ যে এক্সট্রা দিলাম, এই দুইটা মিলে, এই দুইটাতে আমি যোগ করি, এই দুইটাকে মিলে একসাথে আমরা বলতে পারি স্থির চাপে প্রোভাইড করা শক্তি, ঠিক আছে। দুইটাকে মিলে আমরা একসাথে বলতে পারি স্থির চাপে প্রোভাইড করা শক্তি, ঠিক আছে। তাহলে টোটালটাকে আমরা এখানে নাম দিলাম DQT, মানে আমি টোটাল যে শক্তিটা দিছি, তাহলে যেহেতু স্থির চাপে তাহলে তার কিছুটা গেছে তোমার DU এ আর বাকিটা গেছে কি DW এ, ঠিক আছে। তাহলে এই যে DQ টোটাল যেটা, এটাকে আমরা বলছিলাম স্থির চাপে সরবরাহ করা শক্তি। তাহলে এই স্থির চাপে সরবরাহ করা শক্তির জন্য
মানে ঘটনাটা আমরা কি পাইছি, রেজাল্টটা কি পাইছি, আমার এন মোল পদার্থের তাপমাত্রা আমার টি কেলভিন বৃদ্ধি পাইছে, ঠিক আছে। আর এই পদার্থ, এখানে যে পদার্থটা ছিল, এই পদার্থটা যদি হচ্ছে স্থির চাপে আমাদের তাপ ধারণ ক্ষমতা সিপি হইতো, তাহলে আমি ডি কিউ যে টোটাল, এটাকে আমি লিখতে পারি এন সিপি ডিটি, ঠিক আছে। আর আমরা তো আগের পেজেই লিখছি বা এখানে আবার লিখছি যে ডিডাব্লিউ যেটা, এটাকে আমরা লিখতে পারি, সরি ডিইউ যেটা, এটাকে আমরা লিখতে পারি এনসিবি ডিটি। আর ওই যে একটু আগে আমরা পড়ে আসছিলাম যে আমাদের ডিডাব্লিউ যেটা, এটাকে আমরা লিখতে পারি, এটাকে ডিডাব্লিউ হিসাবেও লিখতে পারি, অথবা হচ্ছে গিয়ে এন আর ডেল টিউ লিখতে পারি, এন আর ডেল টিউ লিখতে পারি, ঠিক আছে। তো এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। এটা হচ্ছে আমাদের এখানে সব থেকে মানে বোঝার পার্ট আর কি, এটা অনুধাবনমূলক কোয়েশ্চেন অনেক সময় আসে। তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা, যে ডি কিউ সমান হচ্ছে ডিউ প্লাস ডিডাব্লিউ, ওইটা তো মুখস্থই রাখবো। ওইটা মুখস্থ রাখার পাশাপাশি আমরা এই ডি কিউটাকে এইরকমভাবে মাথায় রাখতে পারি, ডি কিউ টোটাল আর কি, যেটা মানে হচ্ছে স্থির চাপে আমি টোটাল যে তাপটা সরবরাহ করবো, এটাকে আমরা এনসিপিডিটিউ বলতে পারবো। আর ডিইউ যেটা, ঠিক আছে, সেটাকে আমরা হচ্ছে এনসিবিডিটিউ বলতে পারবো। আর ডিডাব্লিউ যেটা, এটা হচ্ছে এন আর ডেল টিউ আমরা বলতে পারবো, ঠিক আছে। ওকে, এখন আমাদের এখানে মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের রিলেশন বিটুইন সিপি এবং সিবি, ঠিক আছে। এখন রিলেশনটা চলো আমরা একটু দেখি। রিলেশন তাহলে আমাদের রিলেশনটা হচ্ছে এরকম, দেখো এই পেজে হচ্ছে তুমি এখন পেয়ে যাবা যে আমরা এখানেও এন আছে, এখানেও এন আছে, এখানেও এন আছে, এখানেও ডেলটি আছে, এখানেও ডেলটি আছে, এখানেও ডেলটি আছে। তার মানে আমরা এইগুলা কেটে ফেলতে পারি। কেটে ফেললে আমি আর কাটতেছি না, কারণ যেহেতু এটা নিজেও একটা সূত্র, তাহলে আমরা পাবো সিপি সমান সিবি প্লাস আর, ঠিক আছে। আমরা পাবো হচ্ছে গিয়ে সিপি সমান সিবি প্লাস আর, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা সূত্র, বা তোমাদের বইয়ে মেনলি এরকমভাবে লেখা আছে যে সিপি মাইনাস সিবি সমান হচ্ছে তোমার আর। তো তোমরা হচ্ছে কি এটা মুখস্থ করবা, ঠিক আছে, এটা মুখস্থ। আর এখানে হচ্ছে আমাদের ওই সিপি এবং হচ্ছে গিয়ে সিবি, এই দুইটার অনুপাতটা যেটা, এই অনুপাতটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক সংখ্যা, এটাকে হচ্ছে আমরা গামা দ্বারা প্রকাশ করি। এখন এই গামার যে মানটা আছে, এই মানটা হচ্ছে গিয়ে এক এক রকম গ্যাসের জন্য এক এক রকম হয়। গ্যাসটা যদি তোমার এক পারমাণবিক হয় তাহলে গামার একটা মান হবে, যদি হচ্ছে দ্বিপারমাণবিক বা বহু পারমাণবিক হয় তাহলে হচ্ছে অন্যরকম মান হবে। তো এই মানগুলো আমাদের একটু মুখস্থ থাকতে হবে। তোমার এই গামার মান হচ্ছে 1.67 যদি গ্যাসটা এক পারমাণবিক হয়, ঠিক আছে, যদি এক পারমাণবিক হয়, এক পারমাণবিক মানবিক, ঠিক আছে। এই গামার যে মানটা, এই গামার মানটা হবে তোমার 1.41 বা কোনো বই হচ্ছে 1.4 লিখা আছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তোমার দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য। আর এই গামার মানটা হবে তোমার 1.33 যদি তোমার ত্রিপারমাণবিক বা তার চেয়েও বেশি, মানে হচ্ছে বহু পারমাণবিক গ্যাসের জন্য, তিন বা তার বেশি, বা এটাকে আমরা হচ্ছে গিয়ে অনেক সময় বহু পারমাণবিকও বলে থাকি, বহু পারমাণবিক গ্যাসের জন্য, ঠিক আছে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে তোমরা মুখস্থ রাখতে পারো বা হচ্ছে টেকনিকটা মাথায় রাখতে পারো যে এখানে যদি কম হয় তাহলে এই মানটা হয় বেশি, মানে এক পারমাণবিকের জন্য দেখো কিন্তু মানটা বেশি, দ্বিপারমাণবিকের জন্য মাঝামাঝি, আর যদি বহু পারমাণবিক হয় তাহলে এই মানটা হচ্ছে কমে, মানে হচ্ছে উল্টা সম্পর্ক আর কি, রিভার্স রিলেশন। তো এখান থেকে আমাদের এই ব্যাপারটা হচ্ছে কি মুখস্থ থাকা লাগবে। তো এই অংশগুলো যদি আমাদের এখানে জানা থাকে তাহলে আশা করি হচ্ছে কি আমরা ম্যাথগুলো, মানে সামনে যে ম্যাথগুলো পাবো এই ম্যাথগুলো আসলে আমরা করতে পারবো। তো ম্যাথগুলো করার আগে আমরা আরেকটা ব্যাপার দেখবো, অনুধাবনমূলক কোশ্চেন, ঠিক আছে। এই অনুধাবনমূলক কোশ্চেনটা অনেক সময় আসে যে স্থির চাপে মূলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপ, এদের মধ্যে কোনটা বড় এবং কেন। যদিও অলরেডি এটা আমরা পড়ে ফেলছি, যে একটু আগে যে আমরা আলোচনা করলাম, ঠিক আছে, একটু আগে যে আমরা আলোচনা করলাম যে আমি হচ্ছে স্থির আয়তনে তাপমাত্রায় কেলভিন বৃদ্ধি করছি, ঠিক আছে। তো আমার একটা তাপশক্তি লাগছে, আমি স্থির চাপে করতে চাইলে আরও এক্সট্রা পরিমাণ কিছু তাপশক্তি কিন্তু দেওয়া লাগছিল, ঠিক আছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের হচ্ছে সিপির মানটা বেশি, বা আমরা হচ্ছে যে মাত্র রিলেশনটা পড়লাম যে সিপি মাইনাস সিবি সমান হচ্ছে যে আমরা আর পাইছি। তো আর তো আসলে হচ্ছে গিয়ে গ্যাস ধ্রুবক, যেটার মান হচ্ছে 8.31, তো এটা তো অলওয়েজ পজিটিভই হবে। তো আমরা এখান থেকেও কিন্তু বুঝতে পারতেছি, এখান থেকেও আমরা বলতে পারি যে সিপি গ্রেটার দেন সিবি, ঠিক আছে। মানে আমরা এটা বুঝতে পারছি, অতি সহজে এটা বোঝা যায় যে আমাদের সিপির মানটাই বড় হবে, ঠিক আছে। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু অনুধাবনমূলক কোশ্চেনে অনেক সময় এরকমভাবে আসে যে এদের মধ্যে কোনটা বড় এবং কেন, মানে তোমাকে কারণটা জানতে চাওয়া হয়, ঠিক আছে। তো কারণটা যদিও আমরা অলরেডি পড়ছি, তারপরে আমি তোমাদেরকে আর একটু সুন্দর করে আবার একটু হচ্ছে কি অ্যানালাইসিস করে দিই বা আলোচনা করে দিই। তো এটা হচ্ছে আমাদের গ্যাস পাত্রটা, ঠিক আছে। তো গ্যাস পাত্রে তোমার ধর হচ্ছে গ্যাস আছে 1 মোল,
1 মোল পরিমাণ গ্যাস আছে, এন এর মান হচ্ছে 1। আমি তাপমাত্রা যেটা চেঞ্জ করতে চাচ্ছি মানে ডেলটি যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে ধরো তোমার 1 কেলভিন, ঠিক আছে, এটা করতে চাচ্ছি। তাহলে এই কাজটা যদি আমি হচ্ছে গিয়ে স্থির আয়তনে করি, ঠিক আছে, তাহলে যে তাপটা লাগবে সেটা হচ্ছে কি আমরা বলতেছি, সেটাকে বলতেছি সিবি। স্থির আয়তনে আমি যদি তাপমাত্রাটা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই তাহলে সেটাকে আমরা কি বলতেছি, সিবি বলতেছি। এখন ধরো আমি এই কাজটাই স্থির আয়তনে করলাম, ঠিক আছে। আবার একটু বুঝতে চেষ্টা করো, তোমরা যদি পরীক্ষা আসে তাহলে তুমি ঠিক এই অ্যানালাইসিসটাই লিখবা, ঠিক আছে। তাহলে ধরো আমি হচ্ছে স্থির আয়তনে কাজটা করলাম, স্থির আয়তনে আমি কাজটা করলাম। তাহলে স্থির আয়তনে তাপ লাগতেছে ধরো হচ্ছে সিবি। স্থির আয়তনে যে তাপটা লাগতেছে সেটাকে আমি হচ্ছে গিয়ে স্থির আয়তনে মোলার তাপ দহন ক্ষমতা সিবি বলতেছি। এখন যেহেতু আমি এখানে তাপমাত্রা বৃদ্ধি করছি, ঠিক আছে, তাপমাত্রা যেহেতু বৃদ্ধি করছি কিন্তু আয়তনটা কি ছিল, স্থির ছিল, তার মানে তাপমাত্রা বৃদ্ধি করার ফলে অবশ্যই কিন্তু প্রেশার কিন্তু বৃদ্ধি পায় গেছে, ঠিক আছে। তো আমার প্রেশার আসলে জানারও ইচ্ছা ছিল না বা হচ্ছে দরকার ছিল না, যেহেতু আমি স্থির আয়তনে করতে চাচ্ছি। তো স্থির আয়তনে করলাম আমি দেখলাম হচ্ছে কি আমার একটা যে সিবি পরিমাণ তাপশক্তি লাগছে, ঠিক আছে। আমি এটাকে ধরো নাম দিলাম যে হচ্ছে আমি 20 জুল তাপশক্তি ধরো লাগছে, আমি ধরলাম আর কি, জাস্ট বোঝানোর জন্য বললাম যে সিবি 20 জুল লাগছে। তো 20 জুল তাপশক্তি আমি তাকে দিচ্ছি, এই 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি পেয়ে গেছে। তো আমার কাজটা কিন্তু এখানে শেষ করে দিতে পারতাম, মানে আমি সিবি পেয়ে গেছি। এখন আমার ইচ্ছা হয়েছে, কৌতূহল হয়েছে, আমি সিবির মানটাও নির্ণয় করব। তো সিবি যেন আমি কোনটাকে বলছিলাম বলতো, যে হচ্ছে গিয়ে আমি এই 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিনই বৃদ্ধি করব, কিন্তু সেটা হবে তোমার স্থির চাপে, ঠিক আছে। তো স্থির চাপে কথাটা মানে কি, যে এই যে মাত্র যে আমি এই কাজটা করলাম আমার কিন্তু উদ্দেশ্য হাসিল হয়েছে, মানে আমার তাপমাত্রা কিন্তু 1 কেলভিন বৃদ্ধি পাইছে, কিন্তু আমার হচ্ছে কি চাপটাও কিন্তু হচ্ছে কি বেড়ে গেছিলো। তো এখন আমার যেহেতু এখন আমার নতুন করে ইচ্ছা হয়েছে যে আমি সেম কাজটাই আবার করব, কিন্তু এখন হচ্ছে স্থির চাপে করব। তো স্থির চাপে করার জন্য আমার এখন যে কাজটা করতে হবে, যে এই পিস্টনটাকে আমার স্বাধীন করে দিতে হবে, কারণ আমরা হচ্ছে শুরু থেকেই পড়ে আসছি স্থির চাপ মানেই আমার পিস্টন কী থাকবে, স্বাধীন থাকবে, যাতে সে ইচ্ছা করে মানে নিজ মতো নিজের চাহিদা মতো উপর নিচ ওঠানামা করতে পারে, ঠিক আছে। তাহলে এই যে আমার পিস্টনটাকে এখন আমি স্বাধীন করে দিলাম স্থির চাপে এক্সপেরিমেন্টটা করার জন্য, তাহলে পিস্টন কী করবে, এই চাপটাকে রিলিজ করার জন্য সে কিছুটা প্রসারিত হবে, ঠিক আছে। সে কিছুটা প্রসারিত হলো, যে প্রসারিত হয়ে এই আয়তনটা তার বেড়ে গেল, ঠিক আছে, এই আয়তনটা তার বাড়লো। এখন এটা কিন্তু হচ্ছে গিয়ে মানে আমি ছেড়ে দিলাম আর হচ্ছে গিয়ে মানে নিউজেন্টের মধ্যে হয়ে যাবে, আর আমি এই যে যতটুকু গ্যাপ মানে তৈরি হয়েছে আমি নতুন করে এই তাপশক্তিটা দিয়ে দেবো, এরকম না ব্যাপারটা। মানে যদিও কাছাকাছি তোমাদের বোঝানোর জন্য আমি এরকমভাবেই বলি, এটাই তোমরা হচ্ছে জাস্ট মানে বুঝতে চেষ্টা করো। যে তাইলে দেখো আমি যখন হচ্ছে গিয়ে এই পিস্টনটাকে স্বাধীন করে দিলাম তখন সে কিছুটা প্রসারিত হয়ে গেছে, প্রসারিত হয়ে তার যে হচ্ছে গিয়ে প্রেশারটা মানে শুরুতে যে প্রেশারটা ছিল ওই প্রেশারে সে ফেরত চলে আসছে, মানে হচ্ছে ধরো বায়ুমণ্ডলের প্রেশারের সাথে অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু এখন কিন্তু তার তাপমাত্রা কমে যাবে, ঠিক আছে, যেহেতু তার ভলিউম কিছুটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে, ঠিক আছে। আমি উল্টা করে বলতে পারি যে হচ্ছে ধরো তার যে এখানে এক্সট্রা করে কাজটা করছে, আমি যে যখন পিছনটাকে স্বাধীন করে দিছি তখন বাহির থেকে আর তাকে আমি কোনো তাপশক্তি দেই নাই। তো বাহির থেকে যেহেতু তাকে আমি কোনো তাপশক্তি দেই নাই, কিন্তু সে প্রসারিত হয়েছে, কথাটা মানে কি, সে কিছুটা কাজ করছে, ঠিক আছে, সে কিছুটা কাজ করছে। এবং কাজ করতে তো কী লাগবে, শক্তি লাগবে। এই শক্তিটা সে কোন জায়গা থেকে পাইছে, ওই যে তার অভ্যন্তরীণ শক্তি ছিল, এই অভ্যন্তরীণ শক্তি থেকে শক্তিটা খরচ করে সেই কাজটা করছে, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু কিছুটা শক্তি ব্যয় হয়ে গেছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ব্যয় হয়ে গেছে, তার মানে অভ্যন্তরীণ শক্তি কিছুটা কমছে, তার মানে আমরা বুঝতেছি যে এই প্রসেসের জন্য যে এই তার ভলিউমটা বাড়ার জন্য, এই ভলিউমটা বাড়ার জন্য তার তাপমাত্রা কিন্তু কিছুটা কমে গেছে। তাহলে আমার যে উদ্দেশ্য ছিল তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা, এটা কি তাহলে হচ্ছে আর হলো না, কিন্তু ধরো হচ্ছে কি তার তাপমাত্রা কিছুটা কমে গেছে, ধরো 0.2 কেলভিন এখন কমে গেছে। তাহলে এখন আমার কি করতে হবে, এক্সট্রা করে আরেকটু তাপশক্তি দিয়ে ওই যে তার যে হচ্ছে যে পরিমাণ তাপমাত্রা কমে গেছিলো এইটা হচ্ছে কি আমার এখন ফিল আপ করে দিতে হবে। এখন এই কথাটা একটু আগে বলতে চাইছিলাম, এই যে আমার হচ্ছে এখন 0.2 কেলভিন হচ্ছে গিয়ে কি কমে গেছে, আমি জাস্ট শক্তি দিলাম আমার 0.2 কেলভিন বেড়ে গেছে, এরকম কিন্তু না, আবার কিন্তু সেম ঘটনাটা ঘটবে। এটা কিন্তু অনেকবার ঘটে, এটা মানে একটা মোমেন্টে গিয়ে তো আমার ওই প্রেশারটা হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলের প্রেশারের সমান হবে বা হচ্ছে গিয়ে স্থির প্রেশার থাকবে, আর হচ্ছে গিয়ে আমার তাপমাত্রাটাও 1 কেলভিন বৃদ্ধি হবে। এটা কিন্তু একবারের চেষ্টায় হবে না, ঠিক আছে, ট্রায়াল এবং এররের মধ্যে বা বারবার কাজটা করলে হবে, ঠিক আছে। তার মানে দেখো আমি কিন্তু এই যে আগে যে সিবি দিয়েছিলাম 20 জুল, এখন এই যে পরিমাণ কাজটা করে ফেলছে আমার এক্সট্রা করে কিন্তু আরেকটু তাপশক্তি প্রোভাইড করা হচ্ছে। আমি যদি এক্সট্রা করে একটু তাপশক্তি দেই তো সেই ক্ষেত্রে হয়তো আমার এই যে স্থির চাপে আমার তাপ লাগতেছে তখন সিপি, যেটা ঠিক আছে
টোটাল যে চাপটা লাগতেছে, তাপ শক্তিটা লাগতেছে সেটাকে আমরা বলতেছি যে সিপি। তো আগে থেকেই তো আমি দিয়ে রাখছিলাম কত, সিবি, এই যে শুরুতে যে আমি বি জুল দিয়ে রাখছিলাম, তাহলে এই যে আগে থেকে যেটা আমি দিছিলাম সেটা হচ্ছে সিবি প্লাস এই যে নতুন করে যে এক্সট্রা সামথিং দিছি, ঠিক আছে, ওইটাকে আমরা বলছিলাম হচ্ছে আর, ঠিক আছে, মানে নতুন করে আরও আর পরিমাণ লাগবে। তো এই হচ্ছে সিপি সমান হচ্ছে সিবি প্লাস আর। তাহলে এইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো যে হচ্ছে কি এই জন্য সিপি তোমার অলওয়েজ কী হবে, গ্রেটার দেন হবে। তাহলে সুতরাং সিপি গ্রেটার দেন হচ্ছে গিয়ে কি সিবি, যেহেতু আর হচ্ছে গিয়ে কি ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, ধনাত্মক। ওকে, তাহলে তোমাদের যদি অনুধাবনমূলকে আসে আমি তোমাদের হচ্ছে কি আবার একটু সুন্দর করে বলে দিই, ধনাত্মক, আবার একটু বলে দিই যে ধরো হচ্ছে গিয়ে তোমাকে স্থির আয়তনে বলে, জাস্ট আমি আয়তনটা ফিক্সড রেখে আমি একটা তাপ শক্তি দিয়ে জাস্ট হচ্ছে গিয়ে কি আমার ওই যে পদার্থটা সিস্টেমটা, ওই সিস্টেমের তাপমাত্রায় কেলভিন বৃদ্ধি করব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার একটা তাপ শক্তি লাগতেছে, কিন্তু স্থির চাপে কথাটা মানে হচ্ছে গিয়ে পিস্টনটাকে ইচ্ছামতো প্রসারিত হওয়ার সুযোগ দিতে হবে। তো প্রসারিত হওয়ার জন্য তার একটা কাজ হয়ে যায়, কিছুটা অভ্যন্তরীণ শক্তি ব্যয় হয়ে যায়, মানে তাপমাত্রা কমে যায়, তখন এই যে পরিমাণ শক্তি দিয়ে সে কাজ করলো নতুন করে সেই পরিমাণ শক্তিটা আবার হচ্ছে ফিল আপ করে দিতে হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের সিপি বলি। তো যেহেতু আমাদের এক্সট্রা করে কিছুটা তাপশক্তি লাগে সেজন্য সিপিটা বড় হবে। আমি বাস্তব জীবনে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আবার একটু বলি। ধর হচ্ছে তোমার গার্ডিয়ানে তোমাকে হচ্ছে গিয়ে কি বই কেনার জন্য টাকা দিছে, ঠিক আছে। এখন এই গার্ডিয়ান যদি তোমাকে হচ্ছে গিয়ে স্থির আয়তনে মানে হচ্ছে গিয়ে ধরো তোমাকে হচ্ছে এদিক সেদিক না যেতে দিয়ে, ঠিক আছে, একদম হচ্ছে গিয়ে তোমার জায়গায়, ঠিক আছে, জায়গায় দাঁড় করিয়ে একদম তোমাকে লাইব্রেরিতে নিয়ে গেলো, তোমাকে একদম ঠিক জায়গায় দাঁড় করিয়ে বইটা কিনে দিল, তাহলে তো তোমার একটা বই কেনার জন্য একটা টাকা লাগবে, ধরো হচ্ছে 100 টাকা লাগছে। আর তোমাকে যদি নিজেকে স্বাধীনতা দেওয়া হয় যে হচ্ছে তুমি যাও বাহিরে যাও, গিয়ে সেটা তুমি হচ্ছে বই কিনে আনো, এই নাও টাকা নাও, তো আমরা হচ্ছে অনেক সময় করি কি যে দেখি হচ্ছে গিয়ে কি মানে এভাবে 10-20 টাকা বেশি নেওয়া যায় কিনা, ঠিক আছে। তো কম তো নিলে হবে না, ঠিক আছে, মানে বইয়ের যে মিনিমাম প্রাইস সেটাই ধরো 100 টাকা, তো তুমি তো 80 টাকা নিবা না। তুমি চেষ্টা করবা কি যে যেহেতু আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমাকে লাইব্রেরিতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, তাহলে আমি বলবো কি যে বইয়ের দাম হচ্ছে গিয়ে কি 120 টাকা, তাহলে আমি কী করবো, বই তো হচ্ছে 100 টাকা দিয়ে কিনবই, প্লাস হচ্ছে গিয়ে যে আমাকে যেহেতু স্বাধীনতা দেওয়া হয়েছিল আমি হয়তো 10-20 টাকা এদিক সেদিক খরচ করবো, তাহলে এই যে এদিক সেদিক যে খরচ করতেছি টাকাটা, ওই টাকাটা আসলে হচ্ছে গার্ডিয়ান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এই ব্যাপারটা আর কি হচ্ছে এখানে যে তাহলে আমাকে যদি স্বাধীনতা দেওয়া হয়, মানে পিছনটাকে যদি স্বাধীনতা দেওয়া হয়, তাহলে আমি এক্সট্রা করে কিছু পরিমাণ টাকা পয়সা খরচ করি, এই টাকাটা আসলে হচ্ছে কি গার্ডিয়ান থেকে নিতে হয়, তার মানে এটা হচ্ছে বেশি, ঠিক আছে। যদিও এই ব্যাপারটা এত সময় নিয়ে বোঝানোর দরকার ছিল না, তারপর যেহেতু সময় খরচ করে ফেলছি, রাগ করো না। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন এই রিলেটেড কিছু ম্যাথ হচ্ছে আমরা প্র্যাকটিস করবো। এখন আমরা এই পর্যন্ত যদি বুঝে আসি ব্যাপারগুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়, তাহলে ম্যাথ করাটা খুবই সিম্পল হয়ে যাবে। তাই দেখো কী বলছে যে স্থির চাপে 8 গ্রাম অক্সিজেনে 100 জুল তাপ শক্তি সরবরাহ করা হলে গ্যাস কর্তৃক কৃত কাজ ও গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো আমরা সূত্রগুলোকে আবার একটু রিভাইজ করে আসি। সূত্রটা ছিল এখানে ওই যে আমাদের মেইন যে সূত্র ডি কিউ সমান হচ্ছে ডিউ প্লাস ডিডাব্লিউ, আর আমি হচ্ছে গিয়ে কি স্থির চাপে বললে এই ডি কিউটাকে আমি হচ্ছে এনসিপিডিটি বলতে পারি, আর হচ্ছে আমাদের ডি ইউ যেটা এটাকে হচ্ছে আমি এনসিবিডিটি বলতে পারি, আর আমার ডিডাব্লিউ যেটা এটা হচ্ছে এন আর ডেলটি বলতে পারি, ঠিক আছে। সবগুলো আইডিয়াল আর কি, এখানে ডি লিখছি, মানে জাস্ট তোমরা বুঝে নাও তাইলেই হবে। আচ্ছা মুছে দিই এনসিবি, সবগুলো যেহেতু ডেল লিখছি এটাও ডেল, ঠিক আছে। তাহলে এই সূত্রগুলো আমাদের জানা থাকলে এখন আজকের যত ম্যাথ আছে সব ম্যাথ আমরা করতে পারবো, আবার একটু আর কি তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দেওয়া। ওকে, তাহলে দেখো আমাদের এখানে কী কী হচ্ছে লাগতেছে, বলছে স্থির চাপে 8 গ্রাম অক্সিজেনে 100 জুল তাপশক্তি প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে যে তাপশক্তিটা সরবরাহ করা হয়েছে, ঠিক আছে, যেহেতু সরবরাহ করা হয়েছে তাহলে এটা হচ্ছে ডি কিউ, তাহলে ডি কিউটা হচ্ছে আমাদের পজিটিভ 100 জুল, ঠিক আছে। আর যেহেতু স্থির চাপে বলছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা আগে কোয়েশ্চেনটা পড়ি, ইনফরমেশনগুলো আগে কালেক্ট করে ফেলি, তারপর হচ্ছে আমরা ম্যাথে যাই। আচ্ছা, বলছে গ্যাস কর্তৃক কৃত কাজ ও গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তারপর তোমাকে বলছে স্থির চাপে অক্সিজেনের মূলার তাপ দেওয়ার ক্ষমতা হচ্ছে এত এবং সার্বজনীন গ্যাস দ্রব্যক এত, মানে এই মানগুলো তোমাকে হচ্ছে দেওয়া আছে। তাহলে তোমাকে কী বের করতে বলছে, কৃত কাজ, তোমাকে বলছে কৃত কাজ বের করতে, আমাদের এই কৃত কাজ বের করতে বলছে, আর হচ্ছে তোমাকে গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করতে বলছে। তার মানে আমরা হচ্ছে নর্মালি যদি বলি যে আমরা আগে মানে লাস্ট ক্লাসে যেভাবে ম্যাথগুলো করে আসছি, যে আমাদের ম্যাথটা ছিল এরকম যে ডি কিউ পরিমাণ আমি তাপ দিলাম, আমার হচ্ছে গিয়ে ডিইউ আর হচ্ছে গিয়ে কি ডিডাব্লিউ। এখন দেখো আমাদের এই ডিডাব্লিউ যদি এখন নির্ণয় করতে চাই বা আমি ডিইউ যদি এখন নির্ণয় করতে চাই, তাহলে আমি হচ্ছে সরাসরি এই সূত্র থেকে নির্ণয় করতে পারতেছি কিনা। তখন আমরা হচ্ছে গিয়ে যদি ডিডাব্লিউ বের করতাম তাহলে আমাদের ডি কিউ দেওয়া থাকতো আর ডিডাব্লিউ দেওয়া থাকতো। এখন কিন্তু আমাদের ডিডাব্লিউ দেওয়া নেই,
আবার হচ্ছে কি মানে আগে যে দুইটা দেওয়া থাকতো একটা আমাদের বের করতে বলতো, ঠিক আছে, এখন কিন্তু আমাদের জাস্ট একটা দেওয়া আছে, শুধুমাত্র আমাদের এই ডি কিউটা দেওয়া আছে, ঠিক আছে, আমাদের ডিও দেওয়া নেই, ডিডাব্লিউ দেওয়া নেই, দুইটাই বের করতে বলছে। তো আমি এই দুইটা কীভাবে এখন বের করতে পারি, যেহেতু আমার তাইলে শুধুমাত্র এখানে মান বসালে হচ্ছে না, তো আমার এখন বিকল্প পড়তে হাঁটতে হবে। তো বিকল্প পড়টা কী হতে পারে, আমার এই যে ডিডাব্লিউ যেটা ওই যে আমরা কিছুক্ষণ আগে যে সূত্রটা পড়ে আসছি, এই ডিডাব্লিউ এর ডিইউ এর এই সূত্রটা এখন আমাদের ইউজ করতে হবে। সেই সূত্র হচ্ছে তোমার কি এন সিবি ডিটি, মানে আমি এই সূত্রটা ইউজ করে এখন আমার এই ব্যাপারটা নির্ণয় করতে হবে। ঠিক একইভাবে আমাদের হচ্ছে ডিডাব্লিউ যেটা, ডিডাব্লিউটা হচ্ছে আমাদের সেমভাবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। ডিডাব্লিউ এর সূত্রটা কী ছিল, এন আর ডেল টি, ঠিক আছে। তাহলে এখানেও দেখো, এখানেও কিন্তু ঝামেলা আছে যে আমাদের হচ্ছে গিয়ে এখানে এন আমাদের জানা নেই, কিন্তু এন কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করে ফেলতে পারবো, যেহেতু বোর্ড দেওয়া আছে তো আমি এন নির্ণয় করতে পারবো। সিবি কিন্তু দেওয়া ছিল, তাই না, স্থির চাপে, আচ্ছা আচ্ছা সিবি দেওয়া নেই কিন্তু সিপি দেওয়া আছে, তো সিপি যেহেতু দেওয়া আছে তাহলে আমরা সিবি নির্ণয় করতে পারবো, কারণ সিপি এবং সিবির মধ্যকার আমরা রিলেশন জানি, ঠিক আছে। আর ডিটি যেটা, ডিটি কিন্তু আমাদের একদমই দেওয়া নেই, তো আমাদের এখানে মেইন কাজটা হবে এই ডিটিটা কোনোভাবে নির্ণয় করা, কারণ আমি ডিটিটা যদি কোনোভাবে নির্ণয় করতে পারি তাহলে আমাদের এখানে হচ্ছে ডিও নির্ণয় করে ফেলতে পারবো, আবার এখানে হচ্ছে ডিডাব্লিউ নির্ণয় করে ফেলতে পারবো। তার মানে এখানে আমাদের মেইন ফোকাস হওয়া উচিত আমার ডিটিটা যেটা, এটা হচ্ছে আমার নির্ণয় করা, ঠিক আছে। তো আমরা চলো ডিটিটা দেখি কীভাবে নির্ণয় করতে পারি। তাহলে এই যে আমি স্থির চাপে 100 জুল তাপ শক্তি প্রোভাইড করছি, এটাকে আমি হচ্ছে এখানে বলছি যে ডি কিউ সমান পজিটিভ 100, ডি কিউ সমান পজিটিভ 100। যেহেতু স্থির চাপে আমি হচ্ছে এই তাপশক্তিটা প্রোভাইড করছি, আর তাপশক্তি প্রোভাইড করছি তার মানে অবশ্যই কি তাপমাত্রা চেঞ্জ হবে। তো এই ডি কিউটাকেই এখন আমি লিখতে পারি, যেহেতু স্থির চাপ, ঠিক আছে, তাহলে এই ডি কিউটাকে এখন আমরা বলতে পারি এন সিপি ডিটি। দেখো কোথাও ভুল আছে কিনা, আমরা কিন্তু একটু আগে এটাই শিখে আসছি ভালো করে, ঠিক আছে। তাহলে আমরা এখন বলতে পারি এন সিপি ডিটি সমান হচ্ছে তোমার 100, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ডিটিটা আসলে নির্ণয় করব, ঠিক আছে। তাহলে চলো আমরা এখান থেকে দেখি ডিটিটা কত হয়, আর সব কিছু কিন্তু আমাদের দেয়া আছে, দেয়া আছে। তো আমাদের মূল সংখ্যাটা যেটা, মূল সংখ্যাটা চলো আগে একটু নির্ণয় করে ফেলি, ওইটা আমি সাইড নোটে লিখে দিই এই পাশে। তাহলে মূল সংখ্যা কত হবে বলো, যেহেতু তোমাকে বলছে 8 গ্রাম অক্সিজেন, তাহলে হচ্ছে কি তোমার মূল সংখ্যা 8/32, মানে হচ্ছে তোমার 0.25, ঠিক আছে। লাস্টে কি দেখা যাচ্ছে, আচ্ছা লাস্টে দেখা না গেলে আমি নিচে লিখি, সমান হচ্ছে 0.25, 0.25। আর সিপির মান তো একদম সরাসরি দেয়াই আছে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে ডিটিটা যদি নির্ণয় করতে চাই, ডিটিটা যদি আমরা নির্ণয় করতে চাই, দেখো তাহলে 100/n এর মান হচ্ছে 0.25 ইন্টু সিপি, সিপির মান দেওয়া ছিল আমাদের, যে এককে দরকার ছিল সেই এককে কিন্তু দেয়া আছে, যে হচ্ছে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা 29.1 জুল পার মোল পার কেলভিন, তাহলে 29.1। দেখো বুঝতেছো কিনা ভালো করে। তাহলে হচ্ছে আমাদের এখানে দেখতেছি ডিটি যেটা, এই ডিটিটা ফাইনালি দাঁড়াচ্ছে তোমার 13.75 কেলভিন, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যেহেতু ডেল টি এর মান আমাদের জানা হয়ে গেছে, তাহলে তুমি জাস্ট এখানে মানগুলো বসিয়ে দাও। তাহলে এখন আমাদের আর বাদ বাকি কাজ তোমাকে যদি আমি নাও করে দেই কোনো সমস্যা নেই। তাহলে এটা যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে এটার মান হচ্ছে তোমার এন এর মান তো আর চেঞ্জ হবে না, 0.25 ইন্টু সিবি, সিবিটা কত হবে, যেহেতু সিপি বেশি, ঠিক আছে, তাহলে সিপির মান হচ্ছে এখানে 29.1, তাহলে হচ্ছে তোমার এখানে হবে 29.1 মাইনাস আর এর মান তো দেয়াই আছে, আর ডিটি আমরা অলরেডি পাইছি হচ্ছে কি 13.75 গুণন 13.75, ঠিক আছে। এ হচ্ছে আমাদের প্রথমটা, ঠিক আছে। আচ্ছা আমি এটাকে একটু পরে লিখি, 13.75 গুণন 13.75। আর আমি যদি হচ্ছে এখন বলি যে আমাদের ডিডাব্লিউটা তাহলে কত হবে, তাহলে ডিডাব্লিউটা হবে অ্যাকচুয়ালি যে এন আর ডিটি। তাহলে এটা এখন তোমাদের বাসার কাজ, এটা আমি আর করে দেবো না, কারণ জাস্ট মান বসানো, এটা কি আর কোনো কঠিন কিছু, কঠিন তেমন কোনো কিছুই না, জাস্ট এখানে মান বসাবা, যেহেতু আমার ডেলটির মান জানি আর মান জানি, ঠিক আছে। এখানে সব মান বসিয়ে দিলাম, তাহলে এটা ক্যালকুলেট করে নিজেরা করে ফেলো। তাহলে এটা হচ্ছে তোমাদের বাকিটা যেটা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। আশা করি তাহলে এটা বুঝতে পারছো, ওকে। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের এই কোশ্চেনে বলছে কি দেখো,
যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য স্থির আয়তনে এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করো, মানে স্থির আয়তন নির্ণয় করতে বলছে, মানে হচ্ছে কি সিবি নির্ণয় করতে বলছে, স্থির চাপ মানে সিপিইউ নির্ণয় করতে বলছে। আর এখানে ইনফরমেশন হিসাবে তোমাকে কী দেওয়া আছে, গামার যে মানটা এটা হচ্ছে 1.33 দেওয়া আছে, আর আর এর মানটা দেওয়া আছে। তো এটা আসলে একটা কমন কোয়েশ্চেন, মানে এই কোয়েশ্চেনটা প্রায়ই আসে, ঠিক আছে, এমসিকিউ আসে এবং হচ্ছে রিটেনও বা অনুধাবনমূলক কোয়েশ্চেনে কিন্তু প্রায়ই এসে থাকে। তো এটা হচ্ছে সব থেকে দুনিয়ার সব থেকে ইজি ম্যাথগুলোর মধ্যে হচ্ছে এটা একটা। তো আমরা এখানে যে কাজটা করব, আমাদের যে মেন যে সূত্রটা যে সিপি মাইনাস সিবি, ঠিক আছে, সমান হচ্ছে তোমার আর, এটা হচ্ছে তোমার সম্পর্কটা, রিলেশন ছিল সিপি এবং সিবির মধ্যে। তো আমরা এটা তো আগে লিখবই, লিখে আমরা হচ্ছে নিজে আর একটু কাজ করব। এই যে অনুপাতটা যে দেওয়া আছে গামার মান, তো গামা আমরা কি বলছিলাম বলতো, গামা আমরা বলছিলাম হচ্ছে গিয়ে সিপি বাই সিবি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমরা পাবো সিপি সমান গামা সিবি। আমি তোমাদের আগে হচ্ছে কি জেনারেল টার্মটা প্রসিডিউরটা দেখাই। তাহলে এই সিপি এর জায়গায় তুমি যদি গামা সিবি লিখে ফেলো, গামা সিবি লিখে ফেলো, তাহলে গামা সিবি মাইনাস সিবি সমান হচ্ছে তোমার দাঁড়াচ্ছে আর, তাইলে তোমার সিবি সমান দাঁড়াচ্ছে আর বাই গামা মাইনাস 1, ঠিক আছে। খুব কমন, মানে কমন প্রসিডিউর, খুবই সিম্পল। এখন তোমাকে যদি হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্টে আসে, একাডেমিক আসলে তুমি সবগুলা মানে এই ব্যাপারগুলো সুন্দর করে ফলো করে করবা, যাতে টিচারে কোথাও খুঁত না ধরে। অ্যাডমিশনে তোমার আসলে জাস্ট তুমি সিবি সমান আর বাই গামা মাইনাস 1 লিখে ফেলতে পারো, ঠিক আছে। ইভেন আমরা সামনে এরকম একটা সূত্র পাবো, যেখানে এই সিবির জায়গায় আমরা হচ্ছে গিয়ে আর বাই গামা মাইনাস 1 লিখেই মানে অভ্যস্ত হবো আর কি, ঠিক আছে। তো দেখো তুমি এখন তোমাকে যদি হচ্ছে গিয়ে যে আর এর মান দেওয়া আছে একদম সরাসরি কোয়েশ্চেনে 8.31 আর নিচে কি লিখছে, নিচে হচ্ছে গামা মাইনাস 1 মানে হচ্ছে 1.33 মাইনাস 1। তাহলে দেখো আমাদের কিন্তু হচ্ছে গিয়ে একদম ইজিলি হয়ে গেছে। তাহলে সিবির মানটা আমাদের কত দাঁড়াচ্ছে, 8.31 ভাগ 0.33, তাহলে হচ্ছে 25.18, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সিবির মান। এখন তোমাকে যদি বলে সিপির মান কত হবে, দুইটা যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে দেখো এখানে তুমি যদি হচ্ছে এই যে গামার মান 1.33 আর এই যে আমরা সিবির মান মাত্র আমরা পাইছি 25.18, এটা করে ফেলে কিন্তু আমাদের সিপির মানটা হয়ে গেছে। তুমি যে এটাই করতে হবে এরকম না, তুমি যে এই কোয়েশনও বসাতে পারো, ঠিক আছে। এই কোয়েশনে তুমি যদি সিপি বের করতে চাও, তাহলে সিপি ইকুয়াল আর প্লাস সিবি মানে 8.31 এটার সাথে যোগ করে দিলেই হচ্ছে, ঠিক আছে। হয় 8.31 যোগ করে দিবা অথবা গামা দ্বারা গুণন করে দিবা, তাহলে তোমার রেজাল্ট হয়ে যাচ্ছে। তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার সাথে আমরা গুণন করি 1.33, তাহলে আমরা পাচ্ছি 33.49। এই তো আমাদের হচ্ছে সিপি এবং সিবির মান জানা হয়ে গেছে। তাহলে দেখো এটা খুবই জেনারেল একটা কোশ্চেন, প্রায় এসে থাকে, ঠিক আছে। তো এটা হয়ে গেল, ওকে। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে দেখি কি আছে। পরবর্তী কোশ্চেনে তোমাকে বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপে কোনো গ্যাসের আয়তন হচ্ছে গিয়ে 8 লিটার। স্থির চাপে ওই গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস করতে, ঠিক আছে। তার মানে দেখো আমাদের কিন্তু কোশ্চেন পড়ার সময়ই এই ডাটাগুলো কালেক্ট করে ফেলতে হবে, ঠিক আছে। শুরুতে তাপমাত্রা ছিল হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, তারপর হয়েছে কি 15 ডিগ্রি সেলসিয়াস। তো এটা করতে গিয়ে তোমাকে 30 ক্যালোরি তাপশক্তি প্রোভাইড করতে হয়েছে, ঠিক আছে। স্থির চাপে এবং স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ নির্ণয় করো, ঠিক আছে। আর এর মান দেওয়া আছে, তার মানে আমাদের এখানেও সেম কাজ, মানে সিপি এবং সিপির মানটা নির্ণয় করতে হবে। তো এখন আমরা হচ্ছে সিপি এবং সিপির মানটা যদি নির্ণয় করতে চাই, তাহলে কি কাজ আমরা এখানে করতে হবে বা করতে পারি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপে, তার মানে এটা স্থির চাপে বলেই দিচ্ছে। এটা হচ্ছে গিয়ে দেখো তোমাকে কিন্তু ক্লোটা দেওয়া আছে যে 1 atm চাপে, 1 atm চাপ মানে হচ্ছে কি তোমাকে এখানে চাপের কোনো পরিবর্তন করে নাই, জাস্ট একটা নির্দিষ্ট প্রেসারেই এই ঘটনাটা ঘটানো হয়েছে, ঠিক আছে। তো গ্যাসের আয়তন ছিল হচ্ছে তোমার কি 8 লিটার। স্থির চাপে ওই গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস করতে, তার মানে স্থির চাপে তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে। তাহলে স্থির চাপে কি করা হয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি দিয়ে তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে। তাহলে স্থির চাপে যে তাপশক্তিটা দেওয়া হয় এটাকে আমরা বলছিলাম ডিকিউ যদি হয়, এটাকে আমরা প্রকাশ করতে পারি এন সিপি ডিটি। দেখো ক্লিয়ার কিনা ব্যাপারটা। স্থির চাপে তাপশক্তি দিয়ে যদি আমি গ্যাসের তাপমাত্রা চেঞ্জ করি, টি কেলভিন চেঞ্জ করি, তো সেই ক্ষেত্রে ডিকিউটা মানে যে পরিমাণ তাপ আমি দিলাম এই ডিকিউটাকে এনসিপি ডিটি বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি পরিমাণ তাপশক্তি দিছি একটু বলো তো। আমি হচ্ছে এখানে ডিকিউ বলছে তোমার 30 ক্যালোরি তাপশক্তি দিছো, তাহলে 1 ক্যালোরি সমান ছিল 4.2 জুল। তাহলে এই ডিকিউটাকে আমি লিখতে পারি 30 × 4.2। বলো বুঝতে পারছো কিনা, জাস্ট হচ্ছে আমরা ক্যালোরি থেকে জুলে নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমাদের ঘটনা হচ্ছে এন এর মানটা আমাদের জানা নেই, ঠিক আছে। আমাদের সিপি এবং সিপির মান বের করতে হচ্ছে, তো এখান থেকে আমাদের
সিপির মানটা আর কি নির্ণয় করতে চাচ্ছি আর কি আমরা। তাহলে এখন আমরা সিপির মানটা যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের হচ্ছে এন এর মান লাগবে আর হচ্ছে ডেল টি এর মান লাগবে। এখন ডেল টি এর মান কিন্তু আমাদের জানা আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের এন এর মান লাগবে, সিপির মান তো আমরা নির্ণয় করব, আর ডেল টি যেটা, ঠিক আছে, ডেল টি হচ্ছে এখানে 15, ঠিক আছে? ডেল টি হচ্ছে তোমার 15, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, আমরা 15 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে আমি এখানে অন্য ব্যাপারগুলো লিখে দিই যে ডেল টি যেটা, ডেল টি সমান হচ্ছে তোমার 15 মাইনাস 0, মানে হচ্ছে তোমার 15ই থাকতেছে, ঠিক আছে? আর হচ্ছে কি তোমার ওইটা তো বলেই দিছি, এটা দরকার নেই, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাদের এন এর মানটা কীভাবে নির্ণয় করবো? আমরা শুরুতেই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণটা কিন্তু বলছিলাম, ওই যে আমাদের বড় কোনো একটা অঙ্কের ছোটো অংশে এটা লাগতে পারে যে পিভি ইকুয়াল এনআরটি, পিভি ইকুয়াল এনআরটি। তাহলে আমাদের এখানে কাজটা হচ্ছে গিয়ে এন এর মানটা বের করা। তাহলে এন ইকুয়াল হচ্ছে আমাদের পিভি বাই আরটি। তাহলে দেখো পি এর মান কত ছিল, তোমাকে বলছে 1 ATM চাপ, ঠিক আছে? তাহলে আমরা বলছিলাম শুরুতেই যেখানে আমরা হচ্ছে দুইটা ফর্ম ইউজ করতে পারি। একটা হচ্ছে কি যদি চাপের পরিমাণ এটিএম এককে লিখি তাহলে ভলিউমের এককটা লাগবে হচ্ছে তোমার লিটার একক। তোমরা এই অংশটা মানে এই সূত্রটা যদি ইনক্রিমেন্ট না জানো তাহলে ওই যে ফার্স্ট পেপারের ফিজিক্স ফার্স্ট পেপারের 10ম অধ্যায় এই চ্যাপ্টারটা একটু দেখে আসতে পারো, অথবা হচ্ছে গিয়ে ওই পরিবেশ শোষণ যেটা এটা পড়ে আসতে পারো, ঠিক আছে? তাহলে আমি প্রেশারটাকে অনই লিখলাম, যেহেতু হচ্ছে এটিএম এবং লিটার দিয়ে আসে, আমি আর হচ্ছে এখানে চেঞ্জ করতেছি না। তাহলে 1, পি এর মান 1 লিখছি, বি এর মান হচ্ছে তোমার 8, আর হচ্ছে গিয়ে এটাকে আরও ইজিলি করে ফেলতে পারো, ওইটা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আগে এভাবে হচ্ছে তোমাদের বলে দেই। আর আর এর মান হচ্ছে 0.082 ইন্টু টি এর মান হচ্ছে তোমার 273, যেহেতু হচ্ছে তোমাকে বলছে 0 ডিগ্রি সেলসিয়াসে এই ব্যাপারটা ছিল। তাহলে এখান থেকে তুমি এন এর মানটা পাবা, ঠিক আছে? এন এর মানটা তুমি একটা কিছু পাবা, এটা তুমি নিজে ক্যালকুলেট করো, আমি তোমাদের আরও সহজে দেখাচ্ছি। মানে যদি তোমাকে অন্য তাপমাত্রা বা অন্য প্রেশার থাকতো তাহলে এই প্রসিডিউরটা কমপ্লিট করা লাগতো, কিন্তু এখানে আমরা হচ্ছে এখানে একটা শর্টকাট করে ফেলতে পারি। শর্টকাট অ্যাকচুয়ালি না, মানে আমরা একটা টেকনিক কাটাতে পারি। তো এই টেকনিকটা আসলে কি, আমরা যদি এখানে করতে চাই তো আমরা শুরুতেই বলছিলাম যে এন ইকুয়াল তোমার হচ্ছে গিয়ে ভলিউম বাই 22.4। এটা কখন আমরা ইউজ করতে পারি? যদি আমার যে এখানে পরিবেশটা, এই পরিবেশটা এসটিপি দেওয়া থাকে, তাহলে এখানে বলছিল যে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 ATM এর চাপে এই ঘটনাটা মানে এই ব্যাপারটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 ATM চাপ, এটা কিন্তু এসটিপি, ঠিক আছে? তার মানে এই এসটিপিতে ভলিউম ছিল তোমার হচ্ছে গিয়ে 8, ঠিক আছে? তাহলে 8/22.4 কিন্তু এখন আমরা দিয়ে মূল সংখ্যা বের করে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে 8/22.4। তাহলে তুমি যেটাই করো এই অঙ্কের জন্য তুমি যেটা ইচ্ছা সেটাই করতে পারো, কারণ আমাদের হচ্ছে কি যেহেতু এসটিপি আছে, আমি এই সূত্র ইজিলি মানে একটু দ্রুততার সাথে করতে চাইলে এটা করবো, আর যদি হচ্ছে কি আমাদের অন্য কোনো টেম্পারেচার বা অন্য কোনো প্রেশার দেওয়া থাকতো তখন আমাদের এটা করা লাগতো, ঠিক আছে? তাহলে 0.357 মোল, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এন এর মানটা এখন যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা সিপি পেয়ে যাব। তাহলে সিপি সমান আমরা পাচ্ছি 30 ইন্টু 4.2, 30 ইন্টু 4.2, আর নিচে আমাদের থাকতেছে এন এর মান পাইছি 0.357 ইন্টু ডেল্টি এর মান হচ্ছে 15। এই তো আমাদের সিপির মান পেয়ে গেলাম। তাহলে 30 ইন্টু 4.2 ভাগ হচ্ছে আমাদের 0.357 ইন্টু 15। তাহলে আমাদের সিপির যে মানটা সেটা দাঁড়াচ্ছে 23.52। সুতরাং সিপি সমান 23.52, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আশা করি এটা হয়েছে। তো তোমরা আবার ক্যালকুলেটর দিয়ে যখন করবা তখন একটু হচ্ছে সতর্কতার সাথে করবা যাতে কোথাও ভুল না হয়, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে বের করতে বলছিল স্থির আয়তন এবং স্থির চাপে, দুইটাই কিন্তু বের করতে বলছিল। তাহলে আমরা একটা হয়ে গেছে, মানে সিপি হয়ে গেছে, স্থির চাপ এটা হয়ে গেছে। এখন বাদ বাকিটা মানে সিবি যেটা এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? জাস্ট এখান থেকে 8টা বিয়োগ করে দিবা, ঠিক আছে? তো ওইটা আমি আর করে দিচ্ছি না, সিপিটা তোমাদের হোমওয়ার্ক। সিবি সমান কত এটা তোমাদের হোমওয়ার্ক। এটা অ্যাকচুয়ালি কোনো হোমওয়ার্কই না, কারণ এটা তো আসলে মানে কঠিন কিছুই না, জাস্ট হচ্ছে কি আর এর সাথে যোগ অথবা বিয়োগ, তাহলেই কি তোমার কাজ শেষ। ওকে, তারপরে কি বলছে দেখো যে অক্সিজেনের সিপি এবং সিবি নির্ণয় করো, প্রমাণ চাপ ও তাপমাত্রায় অক্সিজেনের ঘনত্ব হচ্ছে গিয়ে এত, প্রমাণ চাপ এত, ঠিক আছে? তাহলে দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু এই যে আমরা একটু আগে যে করলাম, ঠিক আছে, একটু আগে যে হচ্ছে কি আমরা কমপ্লিট করলাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য, সেম ম্যাথ কিন্তু এই যে আমরা কমন ম্যাথ যে বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য তোমাকে সিপি বের করতে বলছে আর সিবি বের করতে বলছে, আর এখানে হচ্ছে তোমাকে আর এর যে মানটা
এই মানটা দেওয়া ছিল, ঠিক আছে, আর এর মানটা দেওয়া ছিল আর গামার মানটা দেওয়া ছিল। এখন যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা জাস্ট হচ্ছে তোমার গামার মানটা দেওয়া নেই, গামার মান কি দেওয়া আছে, দেওয়া নেই, তারপর হচ্ছে তোমার আর এর মানটাও দেওয়া নেই, আর ঘনত্ব দেওয়া আছে, আর ওই যে ওই চাপ দেওয়া আছে। তাহলে আমরা সেমভাবে এই ম্যাথটা করবো, মানে আগেরটার মতোই ম্যাথটা করবো। তো এখানে আগে যে আমাদের গামার মানটা দেওয়া ছিল না, এই গামার মানটা এখন আমাদের নিজেদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে গামার যে মানটা, যেহেতু তোমাকে এখানে বলছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত, 1.41, 1.41। আর হচ্ছে আমাদের আর এর যে মানটা, আর এর মান আমরা যদিও জানি, আর এর মান যদিও আমরা জানি যে 8.31, তো এটা আমরা এখানে সরাসরি আর মুখস্থ ইউজ করবো না, ঠিক আছে। কেন ইউজ করবো না, কারণ দেখো এখানে কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া আছে যে প্রমাণ চাপ ও তাপমাত্রায় অক্সিজেনের ঘনত্ব হচ্ছে গিয়ে 1.428 কেজি পার মিটার কিউব এবং প্রমাণ চাপ এত। এই ইনফরমেশন তাইলে হচ্ছে গিয়ে দেওয়ার কারণ কি, আমরা যদি গামার মান 1.41 মুখস্থ লিখে ফেলি, আর এর মান 8.31 মুখস্থ করে ফেলি, তাহলে এই ইনফরমেশনগুলো কিন্তু আর দিত না, ঠিক আছে। তো এই ইনফরমেশনগুলো তোমাকে দিয়ে দিছে, এটা তোমাকে মিন করতেছে, মানে তোমাকে ফোর্স করতেছে, তোমাকে জোর করতেছে যে তুমি ওই ইনফরমেশনগুলোও কোথাও কাজে লাগাও, ঠিক আছে। লাগালে আর কি ভালো, তুমি যদি কাজে না লাগাও কোনো সমস্যা নেই, তবে কাজে লাগানো ভালো। তো আমরা হচ্ছে যদি ওইটা কাজে লাগাতে চাই, তাহলে মেনলি হচ্ছে আর এর মানটা নির্ণয় করতে আমরা এই ইনফরমেশনগুলো ইউজ করবো। কারণ আমাদের হচ্ছে গিয়ে পিবি ইকুয়াল এনআরটি যে সূত্রটা, এনআরটি, এই এনটাকে আমরা বলতে পারি ডাব্লিউ/এম, তাহলে পিবি ইকুয়াল ডাব্লিউ/এম আরটি। তাহলে আমি যদি হচ্ছে গিয়ে এই ভলিউমটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে ঘনত্ব, কারণ উপরে হচ্ছে বর, এই ভলিউমটাকে নিচে নিয়ে গেলে আমরা পাবো ডেনসিটি, ঠিক আছে। তাহলে তখন আমাদের ফাইনালি সূত্রটা দাঁড়ায় পিএম ইকুয়াল ডেনসিটি যদি ডি দিয়ে প্রকাশ করি, তাহলে ডিআরটি, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা আরটাকে বলতে পারি আর ইকুয়াল পিএম বাই ডিটি। তাহলে দেখো তোমার পি দেওয়া আছে, অক্সিজেনের যে আণবিক ভর 32, সেটা আমরা জানি। ডি যেটা ডেনসিটি, এটা দেওয়া আছে কেজি পার মিটার কিউবে দেওয়া আছে। তুমি এটাকে হচ্ছে গিয়ে মানে যে এককে আমাদের দরকার, এই এককে হচ্ছে তুমি কনভার্ট করে ফেলবা। ডি যেটা মানে টি হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কি তাপমাত্রাও দেওয়া আছে, প্রমাণ চাপ এবং তাপমাত্রায়, ঠিক আছে। প্রমাণ তাপমাত্রা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে গিয়ে 273 কেলভিন, প্রমাণ চাপ হচ্ছে গিয়ে তোমার 1.01 10⁵, ঠিক আছে। তো এখান থেকে তোমার জাস্ট এক্সট্রা যে কাজটা, মানে খুবই সিম্পল কাজ, খুবই সিম্পল। তোমার হচ্ছে কি এখান থেকে জাস্ট কাজটা হচ্ছে গিয়ে জাস্ট আর এর মানটা নির্ণয় করে নেওয়া, মানে আর এর মানটা আমরা মুখস্থ আর কি ইউজ করবো না, ঠিক আছে। তাহলে আর এর মানটা তুমি বের করে, আর এর মানটা অ্যাকচুয়ালি তো হবে কত, 8.31ই হবে। আর এর মানটা বের করে তাহলে তুমি হচ্ছে গিয়ে ওই যে আমাদের কার্বন ডাইঅক্সাইডের যে ম্যাথটা করলাম, এই ম্যাথের মতো করে তুমি সলভ করবা। ওকে, তাহলে চলো আমরা দেখি পরবর্তী কোয়েশনে কি বলছে। এখানে বলছে তোমাকে স্থির চাপে, তো এখানে কোয়েশনগুলোর প্যাটার্ন দেখো, সবগুলো কোয়েশনে কিন্তু প্রায় একই ধাঁচের, স্থির চাপে, স্থির আয়তনে, মানে ঘুরে ফিরে এইগুলাই। স্থির চাপে 2045 জুল তাপ প্রয়োগ করে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, ঠিক আছে। তুমি যদি হচ্ছে কি এত পরিমাণ তাপ শক্তি দাও, তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে। গ্যাসটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং গ্যাস দ্বারা কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। আবার সিবি তোমার দেয়া আছে, সিবি সমান হচ্ছে কি এত। তাহলে দেখো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা এখন আমরা কীভাবে নির্ণয় করে ফেলতে পারি, আমি যদি তোমাদের সূত্রটা একটু বলি, যে মেইন যে সূত্রটা সেটা ছিল হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস হচ্ছে তোমার ডিডাব্লিউ। তো আমাদের হচ্ছে যে ডিকিউ এর মান বসিয়ে আর ডিডাব্লিউ এর মান বসালে কিন্তু আমরা হচ্ছে ডিইউ এর মান পেয়ে যাই, মানে শুরুর দিকে আমরা যে ম্যাথগুলো করে আসছি বা আমরা লাস্ট ক্লাসে যেগুলো কমপ্লিট করে আসছি। তো এখন দেখো এই কোয়েশনে কিন্তু ডিকিউ এর মান তোমার দেওয়া আছে যে হচ্ছে তুমি 2045 জুল তাপ শক্তি প্রোভাইড করছো, কিন্তু এই ডিইউ যদি তুমি বের করতে চাও তাহলে তো ডিডাব্লিউ লাগবে, কিন্তু ডিডাব্লিউ কিন্তু দেওয়া নেই। অথবা উল্টা কাজটা যদি আমি বলি যে তুমি ডিডাব্লিউ বের করবা, তাহলে তো তোমার ডিইউ দেওয়া লাগবে, ঠিক আছে। এগুলো কিন্তু দেওয়া নেই, তার মানে তোমাকে মিন করতেছে অ্যাকচুয়ালি আসলে কি, যে একটু আগে আমরা বলছিলাম যদি এইগুলার মানে দুইটা থেকে একটাও দেওয়া না থাকে, জাস্ট একটা ইনফরমেশন একটু ঘুরিয়ে পিছিয়ে বা অন্যভাবে দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই যে ডিকিউ যেটা, ঠিক আছে, এইদিকে যে ডিকিউটা, এই ডিকিউটাকে হচ্ছে কি আমরা লিখতে পারি এনসিপিডিটি, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি এনসিপিডিটি। আর ডিইউ যেটা, এটাকে আমরা লিখতে পারি এনসিবিডিটি। আর এই ডিডাব্লিউ যেটা, এটাকে আমরা লিখতে পারি এনআরডিটি, ঠিক আছে। তো আমাদের বলছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং গ্যাস দ্বারা কৃত কাজ, এগুলোকে আমরা মার্ক করে ফেলি যে আমাদের কী কী বের করতে বলছে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং হচ্ছে গিয়ে গ্যাস দ্বারা কৃত কাজের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে।
তাহলে এখন তুমি যদি হচ্ছে ডি ডাব্লিউটা বের করো তাহলে তোমার কাজ হবে, অথবা তুমি যদি চিন্তা করো না আমি হচ্ছে কি আগে ডি ইউটা বের করবো তারপরেও কাজ হবে, ঠিক আছে, মানে আমরা সলভ করে ফেলতে পারবো। তো আমাদের এখানে ডি ইউটা বের করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ তোমাকে এখানে সিবির মানটা দেওয়া আছে, ঠিক আছে, সিবির মানটা দেওয়া আছে। তখন আমরা যদি ডি ইউটা বের করি তার মানে মিন করতেছে আমরা হচ্ছে সরাসরি আমরা হচ্ছে গিয়ে এই সিবির মানটা কাজে লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে চলো আগে আমরা হচ্ছে গিয়ে কী করবো, এই ডি ইউ এর মানটা বের করে ফেলি, ঠিক আছে। তাহলে আমাদের ডি ইউ হচ্ছে গিয়ে ডি ইউ হচ্ছে তোমার এন সিবি ডিটি। তাহলে এন এর মান কত তোমাকে বলছে, বলেই দিছিল হচ্ছে কি ওই পাত্রে জাস্ট 1 মোল গ্যাস ছিল, তাহলে 1, এন এর মান হচ্ছে 1। সিবির মান কত, জাস্ট আমার যে একক দরকার ছিল যে হচ্ছে কি 12.45 জুল পার মোল পার কেলভিন, এটাই কিন্তু দেওয়া আছে। তাহলে আমার 12.45, আর আমার তাপমাত্রা কতটুকু চেঞ্জ করছি বলো তো, আমার 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে, তাহলে আমি 100 বসিয়ে দিব। দেখো আমাদের সেলসিয়াস এককে তাপমাত্রার পরিবর্তন যা, কেলভিন এককেও কিন্তু তাই, কারণ আমরা হচ্ছে প্রথম ক্লাসেই পড়ছিলাম সেলসিয়াস স্কেলে 1 গড় সমান হচ্ছে কেলভিন স্কেলেও কিন্তু কি 1 গড়ই। তাহলে সেলসিয়াস স্কেলে যেহেতু 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে, তার মানে এটা মিন করতেছে কেলভিন স্কেলে আমার হচ্ছে কি 100 কেলভিন বৃদ্ধি করা হয়েছে, তার মানে আমরা সরাসরি এখানে 100 বসিয়ে দিতে পারি, ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে থাকতেছে তাহলে 1245, তাহলে 1245 জুল, তার মানে মিন করতেছে আমার অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা এটা হচ্ছে 1245, আর এটা হচ্ছে পজিটিভ পরিবর্তন। পজিটিভ কেমনে বুঝলাম, কারণ যে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি বলে দিয়েছিল, তার মানে তাপমাত্রা বৃদ্ধি পাইলে কিন্তু আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে আমাদের ডি ইউ এর মান পেয়ে গেছি, তাহলে এখন থেকে আমরা হচ্ছে গিয়ে জাস্ট ডি ডাব্লিউ এর মানটা বের করবো, ঠিক আছে। তাহলে চলো আমরা এখান থেকে ডি ডাব্লিউ এর মানটা বের করি। ডি কিউ যেটা এখানে তাপ শক্তি প্রোভাইড করা হয়েছিল কত, 2045, যেহেতু সরবরাহ করা হয়েছে তাহলে পজিটিভ সমান ডিইউ, যেহেতু হচ্ছে এটা বাড়ছে তাহলে এটা হচ্ছে পজিটিভ, আমি পজিটিভ আর লিখলাম না, ওকে সামনে লিখে দিই পজিটিভ। তাহলে আমাদের হচ্ছে গিয়ে ডিডাব্লিউ এর মানটা এখন কত হবে। ডিডাব্লিউ এর মান কিন্তু তুমি হচ্ছে যে এন আর ডেলটি দিয়েও করতে পারতা, যেভাবেই করো সেম রেজাল্টই আসবে, কোনো সমস্যা নেই। ওকে, তাইলে আমাদের হচ্ছে গিয়ে 2045 থেকে যদি 1245 বিয়োগ দাও তাহলে ডিডাব্লিউ সমান হচ্ছে তোমার 800 জুল, ঠিক আছে। আচ্ছা 800, আচ্ছা তো এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। তো তোমাদের আমি হচ্ছে আরেকটা ব্যাপার বলে দিই, এটা জাস্ট হচ্ছে গিয়ে এখন তোমার তো এরকমভাবে ডিডাব্লিউটা কত পাইছো, 800 জুল পাইছো, তাই না। এটা হচ্ছে কি কোয়েশ্চেনে যে ইনফরমেশন দেওয়া আছে আমরা এই ইনফরমেশন অনুসারেই করলাম, 800 জুল পাইছি। এখন তুমি যদি, ঠিক আছে, তুমি যদি এটাকে এই এন আর ডিটি দিয়ে করো, ঠিক আছে, এন আর ডিটি দিয়ে করো, তাহলে কিন্তু মানটা একটু ভিন্ন হয়ে যাবে। কেন ভিন্ন হয়ে যাবে সেটা আমি তোমাদের একটু বলে দিই, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। এন হচ্ছে 1 আর এর মান হচ্ছে 8.31 ইন্টু হচ্ছে কি 100, মানে হচ্ছে 831। অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 831, আমরা এখানে পাইছি হচ্ছে গিয়ে 800। তার মানে মিন করতেছে এই যে এখানে আমাদের 2045 যে হচ্ছে গিয়ে সংখ্যাটা, এটা কোয়েশনে জাস্ট হচ্ছে কি ধরো মানে বলে না যে হচ্ছে কি র্যান্ডমভাবে দিছে, এই র্যান্ডমভাবে আসলে দেওয়া হয়ে গেছে। এখানে এই কোয়েশনে যদি মানে আমরা আমাদের নিজেদের স্বাধীনতা মতো করে অঙ্কটা করব তা ঠিক, কিন্তু আরও যদি আমরা অ্যাকুরেট অ্যান্সার মানে আমাদের প্রসিডিউর অনুসারে আমরা করব, রেজাল্ট যাই হোক মিলুক না মিলুক বা হচ্ছে কি একটু এদিকে দিক হোক, এটা আমাদের কোনো দায়বদ্ধতা নেই। তবে ওই দায়বদ্ধতাটা হচ্ছে কি কোয়েশনে যদি হচ্ছে ধরো এটা আরেকটু বেশি দেওয়া থাকতো, ধরো হচ্ছে কি 2045-এর জায়গায় আরও 31 বাড়িয়ে মানে 2076 দেওয়া থাকতো, ঠিক আছে, ধরো হচ্ছে 2075 এরকম যদি দেওয়া থাকতো তাহলে হয়তো আমাদের রেজাল্টটা আরেকটু সুন্দর হইতে পারতো, ঠিক আছে, 2075, ঠিক আছে। তাইলে এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই, আমি তোমাদের হচ্ছে বলে দিই। এটা হচ্ছে কি কোয়েশ্চেনে মনে হয় 2075 ছিল, টাইপিংয়ে হয়তো 2045 হয়েছে, ঠিক আছে। তো 2045 যদি হয় আমি তাহলে তোমাকে এটাকে কেটে 2045 লিখি, ঠিক আছে, যাতে মানে তোমাদের দুই কেটেই যাতে সেম রেজাল্টই পাও, না এটা তো হচ্ছে কি আবার একটু মানে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে, একটু তোমাদের মিলাতে কষ্ট হবে। তাহলে এই ডি কিউটাকে আমি লিখলাম হচ্ছে কি পজিটিভ 2075 সমান হচ্ছে কি 1245 ডিডাব্লিউ, তাহলে আমরা পাবো 845, ঠিক আছে, 835, তাই না, বা 30 এরকম টাইপের, 45 মাইনাস 35, হ্যাঁ 830, তাহলে ডিডাব্লিউ সমান তোমার হচ্ছে 830। তো এখন কিন্তু হচ্ছে তোমার মানে তুমি যদি এখন ওই যে এই এন আর ডিটি দিয়েও করো তাহলে যে রেজাল্ট পাবা এখানেও সেম রেজাল্টই পাবা। তাহলে আমি এখানে জাস্ট হচ্ছে গিয়ে কোয়েশনের ডাকটা একটু পাল্টা দিই যাতে তোমাদের জন্য ব্যাপারটা মানে যেভাবে তুমি করো সেম রেজাল্ট যাতে পাও। আচ্ছা সবটা তো আর হচ্ছে কি চেঞ্জ করার দরকার ছিল না, আমাদের শুধুমাত্র 75 এই 4টাকে চেঞ্জ করে আমরা 7 বানিয়ে দেব। তাহলে এই হচ্ছে তোমার কাজ,
তুমি যদি এখন আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারো, সূত্রগুলো ভালো করে বুঝতে পারো, তাহলে এখন এই রিলেটেড যত ধরনের ম্যাথ আছে সব ধরনের ম্যাথই আশা করি করতে পারবা। নর্মালি ঘুরে ফিরে এই ম্যাথগুলোই আসবে, এর থেকে বেশি যে কঠিন তেমন কোনো কিছু আসবে এরকম না। তোমরা এখন তোমাদের যে কাজটা হচ্ছে তোমরা নিজ দায়িত্বে যত বেশি প্র্যাকটিস করা যায়, যত বেশি প্র্যাকটিস করতে পারো, যত বেশি প্র্যাকটিস করবা ততই তুমি হচ্ছে নিজে এক্সপার্ট হয়ে যাবা ধীরে ধীরে, ঠিক আছে? এরকম আরও অনেক কঠিন ম্যাথও তুমি সলভ করতে পারবা। আচ্ছা ঠিক আছে, আরেকটা ম্যাথ দেখা যাচ্ছে বাকি আছে, তো এটা তোমাদের একটু ধরিয়ে দেবো, আমি যে হচ্ছে সবটা করে দেবো এরকম না। তো দেখো কি বলছে, যে একটি আদর্শ গ্যাসে স্থির চাপে আপেক্ষিক তাপের মান হচ্ছে গিয়ে সিপি সমান 5/2R। সিপিটা সমান হচ্ছে তোমার 5/2R। গ্যাসটিকে একটি বদ্ধ পাত্রে রেখে, তাহলে বদ্ধ পাত্র এই কথাটা দ্বারা কি বুঝতেছি আমরা বলো তো, যে হচ্ছে স্থির আয়তনে, ঠিক আছে? বদ্ধ পাত্র যেহেতু তার মানে পিছনটা একদম লাগানো, এটা মিন করতেছে স্থির আয়তনে। একটি বদ্ধ পাত্রে রাখা হলো গ্যাসটির আয়তন 0.0082 মিটার কিউব এবং তাপমাত্রা যেটা এটা হচ্ছে 300 কেলভিন, চাপ একটা দেয়া আছে ভ্যালু। এখন গ্যাসটিকে এত চাপ প্রদান করা হলে গ্যাসের অন্তিম তাপমাত্রা এবং চাপ নির্ণয় করো। তাহলে দেখো এটা কিন্তু খুবই সিম্পল ম্যাথ, খুবই সিম্পল। আমি তোমাদের দাপে দাপে বলি কাজটা অ্যাকচুয়ালি করবা কি, মানে তোমাকে কী কী বের করতে বলছে এটা চলো আগে আমরা ফাইন্ড আউট করি। তাপ প্রদান করা হলে গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত, ঠিক আছে? গ্যাসের যে ফাইনাল তাপমাত্রাটা, এই ফাইনাল তাপমাত্রা কত হবে, ঠিক আছে? এখন ফাইনাল তাপমাত্রা আমরা নির্ণয় করার জন্য কি লাগবে, শুরুতে যে তাপমাত্রাটা দেওয়া ছিল 300 কেলভিন, সেটা তো আমাদের জানা আছে। আমরা এটা নির্ণয় করতে হবে যে তাপমাত্রাটা অ্যাকচুয়ালি কতটুকু বৃদ্ধি পাইছে। এই যে আমরা হচ্ছে গিয়ে বদ্ধ পাত্রে আমরা তাপশক্তি সরবরাহ করছি, ঠিক আছে? এত জুল তাপশক্তি সরবরাহ করছি, এই তাপশক্তি সরবরাহ করার ফলে তার তাপমাত্রা কত বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে আগে আমাদের জানতে হবে। তাহলে যেহেতু স্থির আয়তনে বলছে, কীভাবে বলছে, স্থির আয়তনে, তাহলে স্থির আয়তনে আমি যে তাপটা সরবরাহ করছি এটাকে আমরা কি বলতে পারি, NCB DT বলতে পারি, তাই না? তাহলে স্থির আয়তনে আমি তাপ সরবরাহ করছি হচ্ছে গিয়ে 2.5 × 10⁴ জুল, ঠিক আছে? 2.5 × 10⁴ জুল, ঠিক আছে? সমান আমরা n হচ্ছে কি বলছে কত মোল। আচ্ছা তাহলে কত মোল যেহেতু বলে নাই, তাহলে আমাদের প্রধান কাজ হচ্ছে এখানে আগে মূল সংখ্যাটা বের করে নেওয়া, ওই যে PV = nRT সূত্র থেকে, অথবা অন্য কোনো ইনফরমেশন দেখে আরও সহজ ইনফরমেশন আছে কিনা। স্থির চাপে আপেক্ষিক তাপে এত, গ্যাসটিকে একটু বদ্ধ পাত্রে রাখা হলো, গ্যাসটির আয়তন এত, তাপ এত। আচ্ছা তাহলে এখন আদর্শ অংশ বলে নাই, তার মানে আমাদের প্রধান কাজ হচ্ছে কি PV = nRT থেকে আগে হচ্ছে আমাদের মূল সংখ্যাটা বের করে নেওয়া। তাহলে মূল সংখ্যা হবে তোমার, আমি এটা খুব দ্রুত করে ফেলতেছি তোমাদের জন্য, কারণ যেহেতু আমরা এই টাইপের ম্যাথ অনেক করছি, আশা করি সব করতে পারবো। তাহলে আমি একদম জাস্ট ক্যালকুলেটরের মান বসিয়ে দিচ্ছি। তাহলে P এর মান হচ্ছে তোমার প্যাসকেল এককে হবে 1.6 × 10⁶ প্যাসকেল ইন্টু বি হচ্ছে তোমার 0.0082, তারপর হচ্ছে তোমার বাঘ আর হচ্ছে গিয়ে 8.31, যেহেতু আমরা প্যাসকেল এবং হচ্ছে মিটার কিউব বসাইছি, মানে আমাদের একগুলো দেওয়া ছিল যেগুলো আর কনভার্ট করার দরকার নেই। আর আমার তাপমাত্রা হচ্ছে গিয়ে 300, ঠিক আছে? তার মানে আমরা পাচ্ছি 5.26, ঠিক আছে? 5.26 মূল, ঠিক আছে? তাহলে আমরা মূল সংখ্যা এত পাইছি, এত মূল ছিল, ঠিক আছে? তাহলে n এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে n এর মান বসিয়ে দেবো। তারপরে হচ্ছে কি সিবির মান আমাদের দরকার, ঠিক আছে? তাহলে সিবির মান হচ্ছে আমরা এখানে কীভাবে বের করব, দেখো ওই যে উপরে কিন্তু ইনফরমেশন দেওয়া আছে যে সিপি সমান 5/2R, ঠিক আছে? তো আমরা জানি হচ্ছে গিয়ে সিপি মাইনাস সিবি সমান হচ্ছে তোমার R। তাহলে এই সিপির যে মানটা এটা তোমার দেওয়া আছে 5/2R, 5/2 মানে হচ্ছে কি 2.5, তাহলে 2.5R মাইনাস হচ্ছে গিয়ে সিবি সমান হচ্ছে তোমার R। তাহলে আমাদের সিবি যেহেতু লাগবে, তার মানে আমাদের সিবিটা সমান দাঁড়াচ্ছে 1.5R, ঠিক আছে? মানে হচ্ছে জাস্ট এই আরটাকে এই পাশে আমি বিগ করে দিছি, তাহলে আমাদের কাজ হয়ে গেছে আর কি। তাহলে আমাদের হচ্ছে কি 1.5 × 8.31, তার মানে আমাদের ফাইনালি থাকতেছে 12.465। তাহলে সিবি এর যে মানটা এটা হচ্ছে 12.465, ঠিক আছে? তাহলে আমাদের এই সিবির মানও পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ডেলটি এর মান বের করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা মান বসিয়ে দিই, মান হচ্ছে 5.26 ইন্টু আমাদের সিবির মান হচ্ছে 12.465 ইন্টু টি ডেলটি। তাহলে ডেলটি দেখো কত হয়, ঠিক আছে? তাহলে আমাদের ডেলটি হবে 2.5 × 10⁴ বাঘ হচ্ছে আমাদের 5.26 ইন্টু 12.465।
465, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতেছি 381, ঠিক আছে। তাহলে আমাদের ডেলটি যেটা, এই ডেলটিটা মিন করতেছে মানে আমাদের তাপমাত্রা যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা হচ্ছে তোমার 381 দশমিক, দশমিকের পর আরও কিছু আছে, ওইটা আমি আর যদি নাও লিখি সমস্যা নেই, কেলভিন, ঠিক আছে। তার মানে এত কেলভিন তাপমাত্রা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো তোমাকে তো বলছে অন্তিম তাপমাত্রা মানে ফাইনাল তাপমাত্রা, তাহলে ফাইনাল তাপমাত্রাটা কত হবে? আমার শুরুতে যত ছিল ওইটা তো থাকতেই আছে, আর হচ্ছে বৃদ্ধি পাইছে সামথিং, ঠিক আছে। তাহলে আমার ফাইনাল তাপমাত্রা যেটা, বা এটাকে T2 বলতে পারো, তাহলে টি ইনিশিয়ালি যেটা ছিল প্লাস হচ্ছে তোমার ডেলটি মানে যতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে শুরুতে ছিল তোমার 300, আর তোমার আরও বাড়তেছে হচ্ছে তোমার কত 381, তাহলে তোমার ফাইনালি থাকতেছে তোমার 681.29 বসিয়ে দাও কেলভিন। তাহলে তোমার এটা হচ্ছে ফাইনাল তাপমাত্রা। আর যেহেতু এখানে আমাদের স্থির আয়তনের প্রসেসটা হয়েছিল, স্থির প্রসেসটা ছিল কি স্থির আয়তন, কারণ শুরুতেই বলে দিয়েছিল তোমার বদ্ধ পাত্রে, তাহলে আমাদের এখানে তাপমাত্রা এবং প্রেশার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো শুরুতেই আমরা হচ্ছে কি এই সূত্রটা কিন্তু তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলাম যে তোমার যেহেতু এখানে ভলিউম ফিক্সড, তাহলে P1/T1 সমান হচ্ছে তোমার P2/T2, ঠিক আছে। এই সূত্রটা কিন্তু আমরা ইউজ করতে পারি। তো এই সূত্রটা কেন ইউজ করব, তোমার কিন্তু ফাইনাল চাপও বের করতে বলছে। তাহলে শুরুতে হচ্ছে কি আমাদের তাপমাত্রা দেওয়া ছিল 300, আর ফাইনাল যে তাপমাত্রা সেটা আমরা পাইছি হচ্ছে কি 681। শুরুতে যে প্রেশার ছিল সেটা কিন্তু একদম কোশ্চেনে সরাসরি দেওয়া ছিল যে শুরুতে প্রেশার কত ছিল 1.6 × 10⁶, ঠিক আছে। তাহলে এই যে P1 যেটা এটা বসিয়ে দিবা, তোমার P2টা কত এটা জাস্ট বের করতে বলছে, মানে ফাইনাল তাপমাত্রা চাপটা কত বা অন্তিম চাপটা কত সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে এইটা হচ্ছে তুমি জাস্ট এই সূত্রে মান বসিয়ে করবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। তাহলে দেখো তোমাদের হোমওয়ার্ক যেগুলো দিছি আমি, এগুলো আসলে হোমওয়ার্কও না, খুবই সিম্পল, যে ছোটোখাটো দু একটা ম্যাথ যেটা তুমি জাস্ট চুকে দেখায় করে ফেলতে পারবা, এরকম ম্যাথই হচ্ছে কি আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, ঠিক আছে। তাহলে তোমাদের এই কোয়েশনে কী কী চাইছিল, প্রদান করলে গ্যাসটির অন্তিম তাপমাত্রা এবং চাপ নির্ণয় করো, তাহলে অ্যাকচুয়ালি এইগুলোই বের করতে বলছিল। আমরা অন্তিম চাপও বের করে ফেললাম, অন্তিম তাপমাত্রাও বের করে ফেললাম, ঠিক আছে। আর এর মান আমরা কোথায়, হ্যাঁ আর এর মান তো আমাদের যেখানে কাজে লাগাইছি, ঠিক আছে। তো এই আর কি, আর কোনো কিছুই না। ওকে, তাহলে তোমরা হচ্ছে গিয়ে এখন এই টাইপের যত ম্যাথ আছে সব তোমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করে ফেলবা। আজকে মনে হয় না আর ম্যাথ আছে, হ্যাঁ আজকে আমাদের এটাই ছিল লাস্ট ম্যাথ। তাহলে তোমাদের প্রতি রিকোয়েস্ট বা হচ্ছে অনুরোধ যেটা, তোমরা হচ্ছে ভালো করে পড়াশোনা করো, প্রতিটা ক্লাস দেখার পর এই রিলেটেড যত টপিক আছে এই টপিকের সকল ম্যাথ আবার করো। যদিও আমি প্রতিটা টাইপেরই ম্যাথ হচ্ছে এখানে সলভ করিয়ে দিচ্ছি, তো এখানে তো হচ্ছে ক্লাসে অনেক বেশি ম্যাথ যে সলভ করাবো এরকম না, কিন্তু যেগুলো সলভ করাচ্ছি এগুলো সলভ করতে পারলে তুমি বিভিন্ন বই থেকে যদি ঘাটাঘাটি করে এই টাইপের আরও ম্যাথ পাও, ঠিক আছে, ওইগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবা। তো আমার রিকোয়েস্ট হচ্ছে গিয়ে ওই ম্যাথগুলো আবার সলভ করা, ঠিক আছে। নিজে যত বেশি প্র্যাকটিস করবা ততই তুমি এক্সপার্ট হবা আর কি। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।